হ্যালো এভরিওয়ান, টিভিআর একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। আমি তোমাদের সঞ্জয় স্যার। আজ আমি তোমাদের ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালসের উপরে আজকে আমরা ক্লাস নিতে চলেছি। তো এর আগে কিছু ক্লাস তোমরা দেখেছো এই চ্যাপ্টারের উপরে, ইউনিট 3 ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালসের উপরে। তো যেখানটায় আমরা মূলত বিভিন্ন মেটালের এক্সট্রাকশন প্রসেস নিয়ে আলোচনা করেছিলাম, যে ইজিআর ওয়েতে কেমন ভাবে আমরা বিভিন্ন ধরনের মেটালগুলো পাবো, তার যে সমস্ত প্রসেসগুলো, যার মধ্যে অ্যালুমিনো থার্মিট প্রসেস, সেলফ রিডাকশন প্রসেস, যা যা প্রসেসগুলো তোমাদের করানো হয়েছে, তো ওই প্রসেসগুলো নিয়েই আমরা কিন্তু মূলত আলোচনা করেছিলাম। তো আজকের ক্লাসে প্রিভিয়াস ক্লাসের আমরা অ্যালুমিনিয়াম এবং আয়রন এই জাতীয় কম্পাউন্ড নিয়ে আলোচনা করেছিলাম, বা এই জাতীয় মেটাল নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা কপার, তার সঙ্গে সঙ্গে আদার্স যে সমস্ত মেটাল আছে ওই মেটালগুলো নিয়েও কিন্তু আজকে আমরা আলোচনা করব। আলোচনা শুরুর আগে বা ক্লাসটা শুরুর আগে আমি তোমাদের বলে রাখি যে এই যে করানো হচ্ছে আমাদের ইউনিট 3 ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস, হিউজ রিয়াকশন কিন্তু তোমাদের আছে এই চ্যাপ্টারে। ঠিক আছে, প্রচুর রিয়াকশন আছে। তো রিয়াকশন গুলো মনে রাখতে অসুবিধা হতে পারে। তো সেই বেসিসে যখন যে মেটালের এক্সট্রাকশন প্রসেসটা তোমরা পড়বে, সেই মেটালের এক্সট্রাকশন প্রসেসে তার অক্সিডেশন, রিডাকশন, রিয়াকশন এবং কোন প্রসেসে তার এক্সট্রাকশন করা হচ্ছে, যে সেটা সেলফ রিডাকশনে তার এক্সট্রাকশন করা হচ্ছে মেটালটাকে, না কার্বনেট প্রসেসে করা হচ্ছে, না কি প্রসেসে করা হচ্ছে, সেই এক্সট্রাকশন প্রসেস এবং প্রত্যেকটা এক্সট্রাকশন প্রসেসের একটা কমন কিন্তু রিয়াকশন মেকানিজম আছে। ঠিক আছে, প্রত্যেকটা এক্সট্রাকশন প্রসেসের একটা কমন রিয়াকশন মেকানিজম আছে। তো এই কমন রিয়াকশন মেকানিজমটা মনে রাখলে কোন মেটালটা বা কোন মিনারেলটা কোন প্রসেসের ভেতর দিয়ে এক্সট্রাক্ট হচ্ছে, ওই জিনিসটা মনে রাখলে কিন্তু রিয়াকশন গুলো মনে রাখতে তুলনামূলকভাবে অনেক ইজিয়ার হবে। আদারওয়াইজ তোমরা যদি মুখস্থ করতে চাও তো মুখস্থ করতে পারো, বা বুঝে পড়লে অবশ্যই কিন্তু ফায়দাটা তোমাদের বেশি। ঠিক আছে, তো এই জিনিসটা একটু মাথার মধ্যে খেয়াল রাখবে যে এক্সট্রাকশন যে প্রসেস আছে ওই এক্সট্রাকশন প্রসেস গুলো কিন্তু তোমরা ভালোভাবে দেখবে। ঠিক আছে, এক্সট্রাকশন প্রসেসের যে জেনারেল যে থিমটা আছে, ওই জেনারেল থিমটা দেখার পরেই কিন্তু এক্সট্রাকশন প্রসেস গুলো করা শুরু করবে, যেটা যেটা দিয়ে যাবে এক্সট্রাকশন প্রসেসটা। ওকে, তো প্রিভিয়াস ক্লাসে আমরা কি নিয়ে আলোচনা করেছিলাম? প্রিভিয়াস ক্লাসে আমরা মূলত আলোচনা করেছিলাম যে এফি এবং অ্যালুমিনিয়াম নিয়ে। দেখতেই পাচ্ছ, এফি এবং অ্যালুমিনিয়াম নিয়ে আলোচনা করেছিলাম। তো যেখানে অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে আমরা কি ধরেছিলাম, না অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে অ্যালুমিনিয়াম এক্সট্রাকশনের যে প্রসেস, এটা আমরা দু রকম ভাবে করতে পারি। কি কি? অ্যালুমিনিয়াম এক্সট্রাকশনের প্রসেস আমরা করতে পারি ফার্স্ট কার্বনেট প্রসেস থেকে করতে পারি। যেহেতু যদি আমরা দেখি যে তার একটা মিনারেল অ্যালুমিনিয়াম অক্সাইড যদি নিই, তাহলে তার এক্সট্রাকশন প্রসেস আমরা কার্বনেট প্রসেস দিয়ে করতে পারি, বা কি দিয়ে করতে পারি, অ্যালুমিনো থার্মিট প্রসেস, যেটা আমরা ফোর্থ প্রসেস হিসাবে পড়েছিলাম, অ্যালুমিনো থার্মিট প্রসেস। ওই অ্যালুমিনো থার্মিট প্রসেস দিয়েও কিন্তু করতে পারি। ওকে, তো প্রিভিয়াস ক্লাসে আমরা মূলত অ্যালুমিনিয়াম এবং সঙ্গে এফি নিয়ে আলোচনা করেছিলাম। তো অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছিলাম, যে ইলেকট্রোলাইটিক রিফাইনিং অফ অ্যালুমিনিয়াম হোপস প্রসেস। দেখো প্রসেসগুলোকে একদম পুরো স্পেসিফিক্যালি মেনশন করা আছে। ঠিক আছে, এত কিছু কিন্তু আমাদের পড়তে হবে না, দেওয়া আছে ডাটা, সেটা আলাদা বিষয়, কিন্তু তোমাদের এত কিছু জানার দরকার নেই। ঠিক আছে, কিন্তু আমরা ক্লাসে সবকিছু পড়াবো। যারা জানতে চাও বা জানতে ইচ্ছুক তারা কিন্তু এই জিনিসগুলো দেখবে, কিন্তু পরীক্ষাতে কোশ্চেন এইরকম ধরনের কোনো কিছু আসবে না যে হোপস প্রসেস বলে দিল, যে হোপস প্রসেসের থ্রু দিয়ে অ্যালুমিনিয়াম এক্সট্রাকশন প্রসেস, ওরকম কিছু আসবে না। সিম্পল কিন্তু তোমাদের কোশ্চেন আসবে। ঠিক আছে, যে ধরো এরকম টাইপের কোনো কোশ্চেন প্যাটার্ন, অ্যালুমিনিয়াম এক্সট্রাকশন প্রসেসের নাম কি এবং সেটা যে প্রসেসে এক্সট্রাক্ট হচ্ছে ওই প্রসেসের করেসপন্ডিং রিঅ্যাকশন গুলো দিতে হবে। ঠিক আছে, তাহলে আমরা কোথা থেকে অ্যালুমিনিয়ামটা এক্সট্রাক্ট করছি, অ্যালুমিনিয়ামের কি ওর থেকে। সাপোজ ধরো আমরা করছি কি অ্যালুমিনিয়াম অক্সাইড Al2O3 থেকে, তাহলে এটা যেহেতু একটা বেসিক্যালি অক্সাইড কন্টেনিং ওর, তাহলে এটা কার্বনেট প্রসেসের থ্রু দিয়ে এক্সট্রাক্ট হতে পারে, দিয়ে আমরা কি পেতে পারি, মেটাল হিসাবে পিওর অ্যালুমিনিয়াম পেতে পারি। তো ওই যে এক্সট্রাকশন প্রসেসের রিঅ্যাকশন গুলো, ওইগুলা কিন্তু কমন রিঅ্যাকশন তোমরা মনে রাখবে। ওকে, তো এইখান থেকে এই কোশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট ছিল, যেটা প্রিভিয়াস ক্লাসে আমরা করিয়েছি, যে হোয়াট ইজ দ্য রোল অফ ক্রায়োলাইট এন্ড ফ্লুরোস্পার ইন দ্য এক্সট্রাকশন অফ অ্যালুমিনিয়াম বাই ইলেকট্রোলাইসিস অফ অ্যালুমিনিয়াম অক্সাইড। ঠিক আছে, তো এগুলো কিন্তু আমরা অলরেডি আলোচনা করে ফেলেছি। আজকে মূলত আমরা আলোচনা করব যে ইউজ অফ অ্যালুমিনিয়াম, যে অ্যালুমিনিয়ামের ব্যবহারটা কি। আমরা তো পেয়ে গেলাম পিওর মেটাল হিসেবে অ্যালুমিনিয়াম আমরা পেয়ে গেলাম, কিন্তু অ্যালুমিনিয়ামের ইউজটা কি দেখো। ফার্স্ট ইউজ আমাদের কি বলেছে, বিং লাইট অ্যান্ড হ্যাভিং ফেয়ার টেনসাইল স্ট্রেংথ, অ্যালুমিনিয়াম ইজ ইউজড ফর মেকিং বডি অফ এয়ারক্রাফটস, মোটর কার্স অ্যান্ড ফর মেকিং অ্যালয়। ঠিক আছে,
বেসিক্যালি অ্যালুমিনিয়াম কিসের জন্য ব্যবহার করা হচ্ছে? অ্যালুমিনিয়ামের ইউজটা অ্যালয়, মানে হচ্ছে তোমার ধাতু সংকর তৈরি করতে ব্যবহার করা হচ্ছে। অ্যালুমিনিয়ামের অ্যালয় বলতে কি? অ্যালুমিনিয়ামের অ্যালয় হিসাবে আসতে পারে আমাদের ডুরালুমিন, এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের একটা অ্যালয়, ঠিক আছে। যে কি না, অ্যালুমিনিয়ামের বিভিন্ন মেটালের টেনসাইল স্ট্রেংথটাকে ইনক্রিজ করার জন্য তার সঙ্গে কি করা হয়, আদার্স কোনো মেটাল অ্যাড করা হয়, যাতে করে কি হয়, তার টেনসাইল স্ট্রেংথটা বৃদ্ধি পায়। এই জিনিসটাকেই আমরা কি বলছি? অ্যালয়। তাহলে অ্যালুমিনিয়ামের বিভিন্ন ধরনের অ্যালয় প্রস্তুত হতে সাচ এজ ডুরালুমিন হতে পারে, যেগুলো দিয়ে আমরা কি করি না, বিভিন্ন বডি পার্টস, বিভিন্ন কার বা এয়ারক্রাফটের বডি পার্টস আমরা তৈরি করি, হয়েছে। সঙ্গে সঙ্গে কি বলেছে, ডিউ টু ইটস গুড ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি, এর কি হচ্ছে না, ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি মানে এর ভেতর দিয়ে, অ্যালুমিনিয়াম এমন ধরনের একটা মেটাল যে এর ভেতর দিয়ে কিন্তু খুব সহজে ইলেকট্রন কিন্তু প্রবাহিত হতে পারে, ঠিক আছে। তার জন্য কারেন্ট ইলেকট্রিসিটি পাস করানোর জন্য অ্যালুমিনিয়াম হচ্ছে একটা গুড ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি, তো তার জন্য এটাকে ইলেকট্রিক্যাল ট্রান্সমিশন কেবলে আমরা ব্যবহার করি অ্যালুমিনিয়ামকে, ওকে। থার্ড কি বলেছে, অন অ্যাকাউন্ট অফ ইটস গুড থার্মাল কন্ডাক্টিভিটি, তো আমাদের একটা জিনিস বেসিক্যালি মনে রাখতে হবে যে যাদের ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি বেশি তাদের কিন্তু থার্মাল কন্ডাক্টিভিটিও বেশি, ইলেকট্রিক্যালের সঙ্গে সঙ্গে থার্মাল কন্ডাক্টিভিটিটাও কিন্তু বেশি, ঠিক আছে। যেহেতু অ্যালুমিনিয়ামের ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি বেশি, মানে ম্যাক্সিমাম কেসে এরকম ব্যাপারটা ঘটে যে যাদের ইলেকট্রিক্যাল টেন্ডেন্সিটা বা ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি বেশি থাকে তাদের থার্মাল কন্ডাক্টিভিটি বেশি থাকে। অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে দেখতে পাচ্ছি ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি বেশি, তার জন্য এটাকে বিভিন্ন ইলেকট্রনিক সিস্টেমে আমরা ইউজ করি। সঙ্গে সঙ্গে থার্মাল কন্ডাক্টিভিটিও বেশি, তার জন্য এটাকে কি বলা যায়, কুকিং কাটেনসাইল তৈরি করতে ব্যবহার করা কিন্তু হচ্ছে। কুকিং কাটেনসাইল মানে কি, যেমন ধরো ফ্রাইং প্যান কিসের হয়, বেসিক্যালি কিন্তু হয় কিসের, অ্যালুমিনিয়ামের, ঠিক আছে। এই যেমন বিভিন্ন ধরনের কুকিং কাটেনসাইল মানে কি না, রান্নার জন্য প্রয়োজনীয় যে বাসনপত্র ওগুলা তৈরিতে কিন্তু অ্যালুমিনিয়াম ইউজ করা হয়, কেন না, ডিউ টু ইটস গুড থার্মাল কন্ডাক্টিভিটিটা ভালো। দেন কি বলেছে, অ্যালুমিনিয়াম ফয়েল ইজ ইউজড অ্যাজ এ র্যাপিং ম্যাটেরিয়ালস, ঠিক আছে। র্যাপিং ম্যাটেরিয়াল বলতে অ্যালুমিনিয়াম ফয়েল মানে হচ্ছে অ্যালুমিনিয়ামটা হচ্ছে একটু শাইনি, মানে গ্লসি কালার আর কি, চকচকে কালার। তো এই গ্লসি কালারের জন্য কি হচ্ছে না, এটাকে র্যাপিং, কোনো কিছু মোড়ার জন্য ব্যবহার করা হচ্ছে, কোনো কিছুকে প্যাকিং এর জন্য অ্যালুমিনিয়াম ফয়েল কিন্তু ইউজ করছি, ঠিক আছে। আমরা এই যে গিফট নিয়ে যাই, চকচকে পেপার দেখবে, চকচকে পেপারের সেই ভেতরের পোর্শনটা দেখবে সাদা থাকে, ঠিক আছে, ওইগুলা কিন্তু বেসিক্যালি অ্যালুমিনিয়াম ফয়েল হয় না, অনেক সময় হয় আর কি অ্যালুমিনিয়াম ফয়েল র্যাপিং ম্যাটেরিয়াল হিসেবে আমরা ইউজ করি অনেক ক্ষেত্রে। আচ্ছা, তারপরে কি বলেছে, অ্যাজ এ রিডিউসিং এজেন্ট ফর দ্য মেটালার্জি অফ মেটালস লাইক ক্রোমিয়াম, মলিবডেনাম, ম্যাঙ্গানিজ হুজ অক্সাইড ক্যান নট বি রিডিউসড বাই কার্বন। তাহলে কি বলা হলো না, এটা একটা ভালো রিডিউসিং এজেন্ট। কাদের ক্ষেত্রে ভালো রিডিউসিং এজেন্ট হিসাবে কাজ করবে না, ক্রোমিয়াম, মলিবডেনাম, ম্যাঙ্গানিজ এই সমস্ত মেটালের ক্ষেত্রে এটা ভালো রিডিউসিং এজেন্ট হিসাবে কাজ করছে। কেন কাজ করছে? as a good reducing agent for the reduction process of chromium, molybdenum and manganese, because due to these metals, chromium, molybdenum or manganese, these metals cannot be reduced by carbon, ঠিক আছে। কারণ এই সমস্ত মেটালগুলো কার্বন দ্বারা রিডিউসড হতে পারে না, মানে কার্বন তাদেরকে বিজারিত করতে পারে না, তার জন্য এদের বিজারণের জন্য কার প্রয়োজন হয়, অ্যালুমিনিয়ামের প্রয়োজন হয়, ঠিক আছে। তাহলে অ্যালুমিনিয়াম কি, অ্যালুমিনিয়াম হচ্ছে একটা গুড রিডিউসিং এজেন্ট হুইচ ইজ ইউজড টু দ্য রিডাকশন প্রসেস অফ ক্রোমিয়াম, মলিবডেনাম এন্ড ম্যাঙ্গানিজ অলসো, ওকে। তাহলে আমরা কি দেখলাম, ইউজগুলো মেনলি মোটামুটি কোশ্চেন আসতে পারে, যে অ্যালয় কি, হোয়াট ইজ অ্যালয়। তাহলে আমাদের লিখতে হবে যে কম্বিনেশন অফ টু মেটালস ইনক্রিজ দ্য টেনসাইল স্ট্রেংথ অফ মেটালস, ঠিক আছে। মেটালের টেনসাইল স্ট্রেংথ বাড়ানোর জন্য দুটো বা তার বেশি মেটাল মিক্সিং করে আমরা যে জিনিসটা পাচ্ছি ওটাকেই আমরা কি বলছি না, অ্যালয় বা ধাতু সংকর বলা হচ্ছে। আসতে পারে কোশ্চেন যে অ্যালুমিনিয়ামের একটা অ্যালয়ের এক্সাম্পল দাও, তাহলে অ্যালুমিনিয়ামের একটা এক্সাম্পল হতে পারে, অ্যালয়ের এক্সাম্পল হতে পারে ডুরালুমিন হতে পারে, ঠিক আছে। আচ্ছা, অ্যালুমিনিয়ামের কি হচ্ছে, অ্যালুমিনিয়ামের ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি ভালো বা বেশি এবং সঙ্গে সঙ্গে থার্মাল কন্ডাক্টিভিটিও বেশি, ফলে এগুলা কি করা হচ্ছে না, কুকিং কাটেনসাইল তৈরিতে ব্যবহার করা হচ্ছে। এবং এগুলা ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, মলিবডেনাম বিভিন্ন ধরনের এই যে মেটাল গুলো আছে, এই মেটালের রিডাকশন প্রসেসে কিন্তু অ্যালুমিনিয়াম এজ এ গুড রিডিউসিং এজেন্ট হিসেবে কাজ করছে, ক্লিয়ার। আচ্ছা, দেন এবারে আমরা কোথায় আসবো, এবারে আমরা চলে আসবো কিন্তু নেক্সট, আমরা তাহলে কতগুলো পড়লাম, আমরা বেসিক্যালি দুটো পড়লাম। কি পড়লাম না, ফার্স্ট আমরা পড়েছিলাম এপি, দেন আমরা পড়লাম অ্যালুমিনিয়াম। দুটো মেটাল নিয়ে কিন্তু আমরা অলরেডি আলোচনা করেছি। দুটো মেটালের করেসপন্ডিং ওর, এপির ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম, এপির ক্ষেত্রে আমরা দেখেছিলাম রেড হিমাটাইট Fe2O3, Fe2O3 থেকে কি করেছিলাম, এপির এক্সট্রাকশন করিয়েছিলাম। আর অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে কোথা থেকে করলাম,
Al2O3 অ্যালুমিনিয়াম অক্সাইড থেকে কার এক্সট্রাকশন করলাম, অ্যালুমিনিয়ামের এক্সট্রাকশন করলাম। তাহলে এই এক্সট্রাকশন প্রসেস গুলো আমরা অলরেডি কিন্তু দেখে নিলাম যে এক্সট্রাকশন প্রসেস গুলো কোন ওর থেকে কোনটার এক্সট্রাকশন করা হচ্ছে, সঙ্গে তাদের করেসপন্ডিং রিঅ্যাকশন এবং এই সমস্ত মেটালের ইউজ গুলো। দেন এবারে আমরা কোথায় আসছি, দেন এবারে আমরা চলে আসছি কিন্তু কপারের ক্ষেত্রে। অলরেডি আমরা দুটো জিনিস দেখলাম, ফার্স্ট হচ্ছে আমাদের এফি, দেন হচ্ছে অ্যালুমিনিয়াম। এবার আমরা কোথায় চলে আসবো, কপার। ওকে, তো কপারের ক্ষেত্রে ফার্স্ট কি বলেছে দেখো, জানতে হবে কি না, তোমরা অলরেডি জানো বিষয়গুলো, কিন্তু তবু বলে দিই যে কপারের কি না, কপারের সাইন বা এটাকে কি দিয়ে ডেজিগনেট করা হয়, এর সিম্বলিক রিপ্রেজেন্টেশন। এর সিম্বলিক রিপ্রেজেন্টেশন হচ্ছে সিইউ, কপার। ঠিক আছে, আচ্ছা কপারের ক্ষেত্রে দেখবে সিও পিপিইআর, কপার, নট সিইউ পিপিইআর। ঠিক আছে, এই জিনিসটা একটু মনে রাখবে। এখানটায় আর একটা জিনিস যেটা বলে দেওয়া, যে কপারের ক্ষেত্রে কি হয় না, কপার দু ধরনের স্টেটে বিলং করে। দু ধরনের স্টেটে বিলং করে মিন্স কপার থাকতে পারে সিইউ প্লাস স্টেটে, অর থাকতে পারে সিইউ2 প্লাস স্টেটে। ঠিক আছে, তাহলে এর স্টেট কি হতে পারে, এর অক্সিডেশন স্টেট হয় দুটো। এর অক্সিডেশন স্টেট কি হয়, অক্সিডেশন। ঠিক আছে, এর অক্সিডেশন স্টেট কতগুলো, এর অক্সিডেশন স্টেট হচ্ছে দুটো। মনে থাকবে অক্সিডেশন স্টেট কত, অক্সিডেশন স্টেট হচ্ছে দুটো। ওকে, একটা হচ্ছে সিইউ প্লাস, একটা হচ্ছে সিইউ2 প্লাস। আচ্ছা, অ্যাটমিক নাম্বার কপারের তো জানি আমরা, অ্যাটমিক নাম্বার 29। তার ইলেকট্রনিক কনফিগারেশন দেখো দেওয়া আছে যে কি 3d10 4s1 কিন্তু বলে দিয়েছে। ঠিক আছে, 29। তাহলে ইলেকট্রন ফিল আপ করিয়েছে। কপারের ক্ষেত্রে একটু এক্সেপশন আছে। ঠিক আছে, কপারের ক্ষেত্রে এক্সেপশন বলতে কি না, ফার্স্ট আমাদের ঢুকে কোথায় 4s এ, দেন ঢুকে 3d তে। তাহলে হিসাব অনুযায়ী আমাদের হওয়া উচিত ছিল 4s2 3d9, কিন্তু কপারের ক্ষেত্রে এক্সেপশন হয়ে কি হয় 4s1 3dn। ক্লিয়ার? তাহলে ইলেকট্রনিক কনফিগারেশন কপারের ক্ষেত্রে কিন্তু বলে দেওয়া আছে, অ্যাটমিক নাম্বার বলে দেওয়া আছে, ইলেকট্রনিক কনফিগারেশন বলে দেওয়া আছে। যেহেতু এর ইলেকট্রনিক কনফিগারেশনে ডি আসছে, তার জন্য এ কি ব্লক এলিমেন্ট, কপার কিন্তু হচ্ছে ডি ব্লক এলিমেন্ট। তাহলে আমরা এই মোটামুটি কিছু বিষয়গুলো আমরা জানলাম। ঠিক আছে, ডি ব্লক এলিমেন্ট। ক্লিয়ার? লিখে দিলাম। আচ্ছা, এবারে কি বলেছে, চিপ ওরস অফ কপার, মানে বলছেন যে কপারের কিছু ওরের এক্সাম্পল। ঠিক আছে, এগুলো আমাদের কিন্তু মনে রাখতে হবে। তার মধ্যে আমাদের কি মনে রাখতে হবে, কপার গ্ল্যান্স বা চ্যালকোসাইট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কপার গ্ল্যান্স বা চ্যালকোসাইট, Cu2s মনে থাকবে, কপার গ্ল্যান্স বা চ্যালকোসাইট। হয়েছে? আচ্ছা, আরো সঙ্গে সঙ্গে আদার্স বিভিন্ন ধরনের এক্সাম্পল আছে। কি কি এক্সাম্পল আছে দেখো, আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট আমাদের কি বলেছে, কপার পাইরাইটিস। কপার পাইরাইটিস আর চ্যালকোপাইরাইট। চ্যালকোপাইরাইটের সংকেত কি, CuFeS2। এখান থেকে কিন্তু এমসিকিউ টাইপের কোশ্চেন আসবে। কিরকম এমসিকিউ টাইপের কোশ্চেন বলে দেওয়া হলো, যে কপারের একটা ওরের উদাহরণ এক্সাম্পল যদি দিতে বলে, তাহলে যে কোনো কপারের একটা ওর বললেই হবে। ঠিক আছে, কিন্তু তোমাদের যদি স্পেসিফিক করে কিছু বলো, সাপোজ ধরো বললো যে চ্যালকোসাইট কার আকরিক, কোন মেটালের আকরিক হচ্ছে বা কোন মেটালের ওর হচ্ছে চ্যালকোসাইট, তাহলে ওই জন্যই কিন্তু আমাদের সবগুলা মোটামুটি ওর জেনে রাখতে হবে। কোনখান থেকে কোশ্চেন দিবে আমরা জানি না, তাহলে যদি চ্যালকোসাইট বলে তাহলে আমরা লিখতে পারবো যে কপারের এটা হচ্ছে একটা ওর। ঠিক আছে, চ্যালকোসাইটের যদি ফর্মুলা, কেমিক্যাল ফর্মুলা জানতে যায়, তখন আমরা বলতে পারবো কি Cu2s। তার জন্য কিন্তু আমাদের সবকিছুই জানা প্রয়োজন। ক্লিয়ার? তো ফার্স্ট আমাদের কি বলেছে, কপার পাইরাইট আর চ্যালকোপাইরাইটিস। তো তার সংকেত বা কেমিক্যাল ফর্মুলা কি বলেছে, CuFeS2। দেন কি বলেছে, কপার গ্লান্স বা চ্যালকোসাইট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এইটা। ঠিক আছে, কপার গ্লান্স বা চ্যালকোসাইট। কপার গ্লান্স বা চ্যালকোসাইটের কেমিক্যাল ফর্মুলা কি, Cu2s। দেন কি বলেছে, ম্যালাকাইট। ম্যালাকাইট কি, CuOH এর ইকুয়াল টু ডট CuCO3। ঠিক আছে, কপার হাইড্রোক্সাইড সঙ্গে তার সঙ্গে আছে কি, কপার কার্বনেট। তারপরে কি বলেছে, অ্যাজুরাইট। অ্যাজুরাইট এতটাও ইম্পর্টেন্ট নয়, মনে রাখতেও পারো নাও মনে রাখতে পারো, কিন্তু এটা আমরা মনে রাখবো যে কিউপ্রাইট। কিউপ্রাইটটা কি, কিউপ্রাইটটা হচ্ছে Cu2O। তাহলে চিপ ওর কোনগুলো দেখবো, ফার্স্ট আমরা দেখবো কপার পাইরাইটিস, দেন আমরা দেখবো কপার গ্লান্স বা চ্যালকোসাইট, তারপরে আমরা দেখবো কি ম্যালাকাইট, এবং সঙ্গে সঙ্গে আমরা দেখবো কি কিউপ্রাইট বা Cu2O। তাহলে মোটামুটি আমরা ওরগুলো জেনে নিলাম। ঠিক আছে, এবারে আসছে কি এক্সট্রাকশন প্রসেস, যেটা আমাদের পড়ার বিষয়। এক্সট্রাকশন প্রসেস, যে কপার এই যে মেটালটা, এটা আমরা এক্সট্রাক্ট করব কিভাবে। ফার্স্ট আমাদের জানতে হবে কি, যে কোন ওরটা থেকে আমরা এক্সট্রাক্ট করতে চাইছি। এখানে কোন ওর থেকে এক্সট্রাক্ট করতে চাইছি আমরা, কপার পাইরাইটিস। তাহলে কপার পাইরাইটিসের সংকেত কি, কপার পাইরাইটিসের সংকেত হচ্ছে CuFeS2। ঠিক আছে, CuFeS2 মনে থাকবে, CuFeS2। তাহলে যখনই CuFeS2 হচ্ছে, তার মানে কি, এটা হচ্ছে একটা সালফার কন্টেনিং ওর। সালফার কন্টেনিং ওর, সালফার কন্টেনিং ওর হলে কি হয়, যে সেটা সেলফ রিডাকশন প্রসেসের ভিতর দিয়ে যায়। আমাদের মনে নিশ্চয়ই আছে, প্রিভিয়াস ক্লাসেই আমরা করিয়েছি যে সালফার কন্টেনিং ওর যদি হয়, তাহলে কিন্তু তার ক্ষেত্রে কি হবে না, সেটা সেলফ রিডাকশন প্রসেসের থ্রু দিয়ে কিন্তু
তার এক্সট্রাকশন আমাদের করতে হবে। দেখো এই জায়গাটাতে আমি লিখে রেখেছিলাম, দেখো এই জায়গাটাতে আমরা লিখে রেখেছিলাম, এই দেখো সালফারের রোলের কেসটা পেয়েছো, সালফারের রোডটা দেখে তো পেয়েছো, এই যে সালফার, ঠিক আছে। তাহলে কি বলেছে যে সেলফ রিডাকশন প্রসেস দিয়ে কোন ধরনের ওরগুলোর এক্সট্রাকশন করা হয় না, সালফার ওর। তাহলে আমাদের কি হচ্ছে, কপার পাইরাইটিসের সংকেত কি, কপার পাইরাইটিসের সংকেত হচ্ছে CuFeS2 মানে কি সালফার কন্টেনিং একটা ওর, সালফার কন্টেনিং একটা ওর মানে কি, এটা হচ্ছে আমাদের যাবে কি দিয়ে, সেলফ রিডাকশন প্রসেসের ভেতর দিয়ে বা শত বিজারণ পদ্ধতির ভেতর দিয়ে কিন্তু এটা এক্সট্রাক্ট করা হবে। তার জন্য কিন্তু আমি এই বিষয়গুলো লিখিয়েছি যে কার কি এক্সট্রাকশন প্রসেস, কোন মেটালের ক্ষেত্রে কি ধরনের এক্সট্রাকশন প্রসেস কাজে লাগবে, ঠিক আছে। যেহেতু আমরা কপার পাইরাইটিস নিয়েছি তার জন্য হচ্ছে এটা সেলফ রিডাকশন। যদি আমরা অন্য কোনো কিছু নিতাম তাহলে কিন্তু সেটা সেলফ রিডাকশন দিয়ে যেত না, অন্য কোনো কিছু দিয়ে যেত। ক্লিয়ার, বোঝা যাচ্ছে বিষয়টা। CuFeS2 বা আমরা যদি নিই কপার গ্ল্যান্স বা চ্যালকোসাইড, তাহলে তারও সঙ্গে কি Cu2S মানে কি, এটা হচ্ছে একটা সালফার কন্টেনিং ওর, সালফার কন্টেনিং ওর মানে কি, এটাও যাবে সেলফ রিডাকশন প্রসেসের ভিতর দিয়ে এক্সট্রাকশন ঘটবে, ঠিক আছে। সেলফ রিডাকশন প্রসেসের ভিতর দিয়েও কিন্তু এর এক্সট্রাকশনটা ঘটবে, বোঝা গেল। এই জন্য কিন্তু এই বিষয়গুলো আমাদের জেনে রাখা প্রয়োজন। ক্লিয়ার, এই বিষয়গুলো জেনে রাখলে পরে সুবিধাটা কোথায়, সুবিধাটা হচ্ছে আমরা ইজিলি কিন্তু করতে পারবো বিষয়গুলোকে। ক্লিয়ার। তো এক্সট্রাকশন প্রসেসের ক্ষেত্রে দেখো কি বলেছে যে এক্সট্রাকশন অফ কপার ফ্রম কপার পাইরাইটিস ইনভলভিং দ্য ফলোইং স্টেপ, কি কি স্টেপ এর ভেতরে ইনভলভ থাকছে কপার পাইরাইটিস থেকে কপার এক্সট্রাকশন প্রসেসের ক্ষেত্রে। তো ফার্স্ট আমাদের বলেছে কি কনসেন্ট্রেশন যেরকম ভাবে প্রসেসগুলো হয় ওইভাবে কিন্তু প্রসেসগুলোকে আমাদের দেওয়া আছে একদম। এফির ক্ষেত্রে যেরকম প্রসেস দেখেছি পরপর স্টেপ বাই স্টেপ, এর ক্ষেত্রেও কিন্তু সেম প্রসেস স্টেপ বাই স্টেপ। ক্লিয়ার। তো ফার্স্ট আমাদের কি আসছে কনসেন্ট্রেশন মিন্স হচ্ছে যে কপার পাইরাইটিস তো এরকম দানাদার আকারে পাওয়া যায় না, তাহলে কি হচ্ছে বড় বড় চাই আকারের, ঠিক আছে। ওগুলোকে কি করা হলো না গ্রিন্ডারে কি করা হলো, ওটাকে পেশন করা হলো, ঠিক আছে, বা গ্রাইন্ডিং করা হলো। গ্রাইন্ডিং করার পরে কি হলো, ওটা একটা পাউডার টাইপ স্যাম্পল তৈরি হলো, পাউডার টাইপ একটা স্যাম্পল তৈরি হলো। তাহলে এই জিনিসটাকে আমরা কি বলছি, এই জিনিসটাকে আমরা বলছি কনসেন্ট্রেশন প্রসেস। ওকে, তো দেখো ফার্স্ট প্রসেসটা আমাদের কি দিয়েছে। আচ্ছা, ফার্স্ট আমাদের জানতে হবে কি কতগুলা প্রসেস এখানে লাগছে, 4টে প্রসেস লাগছে। কি কি, ফার্স্ট আসছে কনসেন্ট্রেশন, সেকেন্ড আসছে রোস্টিং, থার্ড আসছে স্মেল্টিং, ফোর্থ আসছে সেলফ রিডাকশন এন্ড 5 আসছে রিফাইনিং। রিফাইনিং প্রসেসটা তো সবার ক্ষেত্রেই সেম, কনসেন্ট্রেশন, রোস্টিং, রিফাইনিং আর স্মেল্টিং, এই 4টা প্রসেস কিন্তু যে কোনো মেটালের এক্সট্রাকশনে লাগবেই। যে কোনো মেটালের এক্সট্রাকশনে কনসেন্ট্রেশন, রোস্টিং, স্মেল্টিং আর রিফাইনিং, এই 4টা প্রসেস হচ্ছে কমন। হয়েছে, চেঞ্জ কোথায় হয়, চেঞ্জ হয় এই জায়গাটাতে চেঞ্জ হয়। এখানটায় কি, যেহেতু এটা একটা আমরা সালফার কন্টেনিং করে নিয়েছি তার জন্য ফোর্থ স্টেপটাতে দেখো সেলফ রিডাকশন। যদি আমরা অক্সাইড কন্টেনিং করে কিছু নিতাম তখন এটা কি হয়ে যেত, কার্বনেট প্রসেসের ভিতর দিয়ে যেত। ক্লিয়ার, বোঝা গেল। আচ্ছা, তাহলে কি হচ্ছে না এক্সট্রাকশন, যে কোনো ধরনের মেটাল এক্সট্রাকশনের প্রসেসের ক্ষেত্রে 4 ধরনের প্রসেস কিন্তু কমন থাকবে, কনসেন্ট্রেশন, রোস্টিং, স্মেল্টিং আর লাস্টের যে স্টেপটা হচ্ছে রিফাইনিং। ক্লিয়ার, এই স্টেপটাই শুধুমাত্র চেঞ্জ হবে। তো যেহেতু এটা সালফার কন্টেনিং তার জন্য এখানটায় আমরা কি নিলাম, এখানটায় আমরা নিলাম সেলফ রিডাকশন প্রসেস। তো কনসেন্ট্রেশন ব্যাপারটা কি বলেছে, the finely powdered ore is concentrated by froth flotation process. froth flotation process কিন্তু আমরা আগে দেখেছিলাম 4 ধরনের প্রসেস দেখেছিলাম, যার মধ্যে একটা কি হচ্ছে, যার মধ্যে একটা হচ্ছে froth flotation process, ঠিক আছে। তো froth flotation process এটা আমার ফার্স্ট ক্লাসে কিন্তু বলে দেওয়া আছে যে froth flotation processটাই, ওটা তোমরা দেখে নিও। তো এই froth flotation process by which percentage of copper increase from 2% to 30 to 35%, তাহলে এখানে কি করা হবে, ফোর্থ ফ্লোটেশন প্রসেসে না কনসেন্ট্রেশনটাকে বাড়ানো হলো কপার মেটালে তার ওরের ভেতরে, ঠিক আছে। আমরা তো মেটাল এক্সট্রাক্ট করবো নাকি, মেটাল এক্সট্রাক্ট করতে গেলে কি আমরা যাতে মেটালটা বেশি পরিমাণে পাই সেদিকে আমাদের নজর রাখতে হবে। তাহলে কি করা হচ্ছে না বেসিক্যালি কনসেন্ট্রেশন প্রসেসে মেটাল হিসাবে কপারের পার্সেন্টেজটা আমরা ইনক্রিজ করছি। কি রকম ভাবে ইনক্রিজ করছি, ফার্স্ট আমরা পাউডার করে দিলাম, পাউডার করে দেওয়ার পরে ওরটাকে কি করলাম না পাউডার করে দিলাম, পাউডার করে দেওয়ার পরে ফলে কি হবে না ফ্রুট ফ্লোটেশন প্রসেসের থ্রু দিয়ে এটাকে যদি নিয়ে যাওয়া হয় তখন কিন্তু তার পার্সেন্টেজটা ইনক্রিজ করবে ফ্রম 2% টু 30 to 35%। ক্লিয়ার। দেন সেকেন্ড স্টেপ কি, সেকেন্ড স্টেপ হচ্ছে আমাদের রোস্টিং। রোস্টিংটা কি বলেছে, দ্য কনসেন্ট্রেট ওর ইজ হিটেড স্ট্রংলি ইন প্রেজেন্স অফ এয়ার। তাহলে এই যে কনসেন্ট্রেট ওরটা এটা কি হচ্ছে না এটাকে হিট করা হচ্ছে স্ট্রংলি ইন প্রেজেন্স অফ এয়ার, ইন নট ইন অ্যাবসেন্স অফ এয়ার। দুটো জিনিস কিন্তু আছে, ঠিক আছে, একটাকে হিট করা হয় প্রেজেন্স অফ এয়ার,
আর একটা হিটিং প্রসেস হয় ইন অ্যাবসেন্স অফ এয়ার। ঠিক আছে, তো অ্যাবসেন্স অফ এয়ার যেহেতু আমাদের জানার দরকার নেই। তো কি করা হলো না, কনসেন্ট্রেশন প্রসেসের ভেতর দিয়ে এই যে 30 to 35% কপার কন্টেনিং যে ওরটা আমরা পেলাম, ওই ওরটাকে আমরা কি করব না উত্তপ্ত করব। ঠিক আছে, স্ট্রংলি হিট করব, মানে খুব উত্তপ্ত করব। দা volatile impurities are removed as they are oxides and the ore is converted into a mixture of cuprous and ferrous sulfide। তাহলে কি হলো, রোস্টিং প্রসেসের ভেতরে কি হচ্ছে না, রোস্টিং প্রসেসের ভেতরে মেন ফান্ডাটা হচ্ছে কি, রোস্টিং এর ভেতরে মেন ফান্ডাটা কি হচ্ছে, রোস্টিং প্রসেসে মেন ফান্ডাটা হচ্ছে গিয়ে টু রিমুভ ভোলাটাইল ইম্পিউরিটিস। ভালো করে মনে রাখবো। ঠিক আছে, কি করা হচ্ছে, রোস্টিং প্রসেসের কাজটা কি না, রোস্টিং প্রসেসের কাজটা হচ্ছে টু রিমুভ ভোলাটাইল ইম্পিউরিটিস। মনে থাকবে, যে কোনো ধরনের মেটাল এক্সট্রাকশনের ক্ষেত্রে রোস্টিং প্রসেসের কাজ কি, টু রিমুভ ভোলাটাইল ইম্পিউরিটিস। মনে থাকবে, ভোলাটাইল ইম্পিউরিটি গুলাকে কি করা হয়, সেই যে ওরের ভেতরে যে সমস্ত উদ্বায়ী ইম্পিউরিটি গুলো আছে, যখন আমরা ওরটা নিয়ে হিট করছি তখন কি হচ্ছে, তার ভেতরে যে সমস্ত উদ্বায়ী পদার্থ আছে ওগুলো উড়ে চলে যাবে। তার জন্য কি হচ্ছে, রোস্টিং প্রসেসটা হচ্ছে বেসিক্যালি টু রিমুভ দ্য ভোলাটাইল ইম্পিউরিটিস ফ্রম দ্য ওর অফ দ্যাট মেটাল। ওকে, তো সেম এখানেও তাহলে ওটাই বললাম আমরা, তাহলে এখানটাও তাহলে কি হচ্ছে না, এখানটাও তাহলে রোস্টিং প্রসেসের থ্রু দিয়ে আমরা কি করলাম না, ভোলাটাইল ইম্পিউরিটি গুলাকে আমরা কিন্তু রিমুভ করে দিলাম। ঠিক আছে, আচ্ছা, ভোলাটাইল ইম্পিউরিটি গুলাকে রিমুভ করার পরে আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি অ্যাজ এ মিক্সচার অফ কিউপ্রাস এন্ড ফেরাস সালফাইড। কিউপ্রাস সালফাইড মিন্স কি, Cu2s, ফেরাস সালফাইড মিন্স কি, Fe2s। ঠিক আছে, মনে থাকবে, বা FeS। ঠিক আছে, তাহলে আমরা কি পাচ্ছি না, দুটো জিনিস পাচ্ছি রোস্টিং প্রসেসের থ্রু দিয়ে যাওয়ার ফলে, যে ভোলাটাইল ইম্পিউরিটি গুলো রিমুভ হয়ে গেল, সঙ্গে সঙ্গে আমরা পেলাম কি অ্যাজ এ মিক্সচার অফ Cu2s এন্ড FeS, মানে কিউপ্রাস সালফাইড এবং ফেরাস সালফাইডের একটা মিক্সচার পেলাম। তো রিঅ্যাকশনটা এবারে আমরা দেখবো। তাহলে আমরা নিয়েছিলাম কি, তাহলে আমরা নিয়েছিলাম কপার পাইরাইটিস, আমরা তো নিয়েছিলাম অ্যাজ এ মিনারেল বা অ্যাজ এ ওর। ওটাকে আমরা কি করলাম, ইন প্রেজেন্স ফার্স্ট এটাকে কি করলাম, কনসেন্ট্রেট মানে পাউডার করলাম, দিয়ে এখানটায় কপারের পার্সেন্টেজটাকে ইনক্রিজ করলাম 30 to 35%। দেন আমরা রোস্টিং প্রসেসের থ্রু দিয়ে নিয়ে গেছি। রোস্টিং প্রসেস মানে কি, হিটেড ইন প্রেজেন্স অফ এয়ার, তার জন্য অক্সিজেনের প্রেজেন্সে আমরা রিয়েক্ট করেছি। রিয়েক্ট করাতে পরে কি পেলাম না, কপার সালফাইড এবং ফেরাস সালফাইডের একটা মিক্সচার পেলাম, সঙ্গে করেসপন্ডিং প্রোডাক্ট হিসেবে কি তৈরি হয়েছে, SO2 সালফার ডাইঅক্সাইড, যেটা কিন্তু হচ্ছে একটা উদ্বায়ী পদার্থ। এটা তো উড়ে চলে গেল সালফার ডাইঅক্সাইড, এটা হচ্ছে বেসিক্যালি গ্যাস, এটা হলো কি আমাদের বেসিক্যালি গ্যাস। আচ্ছা, এবারে কি বলছে, দিস সালফাইডস আর পার্শিয়ালি অক্সিডাইজড টু অক্সাইড। এই সালফাইড গুলো কি হবে, এই সালফাইড গুলো আংশিকভাবে অক্সাইডে কিন্তু জারিত হবে। আংশিকভাবে অক্সিডাইজড হবে মানে কি, আংশিকভাবে অক্সিডাইজড হবে মিন্স এইগুলোর সঙ্গে অক্সিজেন যুক্ত হবে। অক্সিডাইজড মানে কি, অক্সিডেশন প্রসেস মানে কি, অক্সিডেশন মানে হচ্ছে, দেখো এখানে আমি লিখে রাখছি, অক্সিডেশন মিন্স কি, অক্সিজেন ইনপুট বা অক্সিজেন অ্যাড, একদম এক কথায়। আর রিডাকশন মানে কি, অক্সিজেন রিমুভড। ওকে, এটাই হচ্ছে অক্সিডেশন আর রিডাকশনের ফান্ডা, বেসিক ফান্ডা। তো এখানটায় দেখতে পাচ্ছি কি, দেখো কি বলেছে যে অক্সিডাইজড টু অক্সাইড, এই কপার সালফাইড আর ফেরাস সালফাইড এগুলো কি হলো, অক্সাইডে কনভার্ট হলো। কি রকম, Cu2s প্লাস 3O2, তাহলে পরে কি তৈরি হলো, বিক্রিয়া করে Cu2O। তাহলে এখানটায় কি ছিল না, কোনো অক্সিজেন ছিল না, তাহলে কিন্তু প্রোডাক্টে কি হয়েছে, এই কম্পাউন্ডে কিন্তু অক্সিজেন অ্যাড হয়েছে। কম্পাউন্ডে অক্সিজেন অ্যাড হয়েছে মানে কি, এটা হচ্ছে অক্সিডেশন প্রসেস। অক্সিডেশন প্রসেস মানে কি, বেসিক্যালি এ হয়েছে কি অক্সিডাইজড। ঠিক আছে, তাহলে কি হলো, অক্সিডাইজড হয়ে গেল কিসে, অক্সিডাইজড হয়ে গেল অক্সাইডে। এরকম ভাবে ফেরাস সালফাইড FeS এও কিন্তু অক্সিডাইজড হলো ইন প্রেজেন্স অফ অক্সিজেন। অক্সিজেনের প্রেজেন্সে অক্সিডাইজড হয়ে কি হলো না, ফেরাস অক্সাইড তৈরি করলো, সঙ্গে সালফার ডাইঅক্সাইড অ্যাজ এ বাই প্রোডাক্ট কিন্তু তৈরি করেছে। ক্লিয়ার, এবারে কি হচ্ছে, দেন থার্ড স্টেপ আমাদের চলে আসলো। থার্ড স্টেপ কি বলেছে আমাদের, দেখো থার্ড স্টেপ বলেছে স্মেল্টিং। আমরা জেনেছি যে থার্ড স্টেপটা হচ্ছে আমাদের স্মেল্টিং। তাহলে স্মেল্টিং প্রসেসের ক্ষেত্রে কি বলেছে, দা রোস্টেড ওর ইজ মিক্সড উইথ স্যান্ড, দ্যাট মিনস ফ্লাস্ক। যে আমরা পড়েছিলাম ফার্স্ট ক্লাসে যে ফ্লাস্ক প্লাস ম্যাট্রিক্স ইকুয়াল টু স্ল্যাগ আমরা একটা পড়েছিলাম। ঠিক আছে, তো ওটাই
তাহলে কি হলো, এই যে রোস্টেড ওরটা পেলাম, ওই রোস্টেড ওরটা কার সঙ্গে মিক্সিং করলাম, একটা ফ্লাস্ক বা স্যান্ডের সঙ্গে মিক্স করলাম, লিটল CaCO3 and coke and then heated in a smelter in presence of excess air। তাহলে আমরা কি করলাম না, এই যে রোস্টেড ওরটা পেলাম, যে রোস্টেড ওরের ভেতরে কি থাকছে, রোস্টেড ওরের ভেতরে কপার সালফাইড এবং ফেরাস সালফাইড থাকছে। এই কপার সালফাইড এবং ফেরাস সালফাইড ইন প্রেজেন্স অফ অক্সিজেন অক্সিডাইজড হয়ে কি তৈরি করলো না, কপার অক্সাইড এবং ফেরাস অক্সাইড তৈরি করলো। এই সমস্ত রোস্টেড কম্পাউন্ডের ভেতরে বা রোস্টেড ওরের ভেতরে যে সমস্ত কম্পাউন্ড গুলো প্রেজেন্স আছে, ওই প্রেজেন্টিং কম্পাউন্ডের সঙ্গে আমরা কি করছি, স্যান্ড, লিটল অ্যামাউন্ট অফ ক্যালসিয়াম কার্বনেট অ্যাড কোক বা ফুয়েল আমরা অ্যাড করছি, এবং সেটাকে আমরা আবার কি করছি, পুনরায় স্মেল্টারে হিট করছি ইন প্রেজেন্স অফ এক্সেস এয়ার, অতিরিক্ত অক্সিজেনের সাপেক্ষে আমরা কি করছি, পুনরায় এই প্রসেসটাকে আবার হিটিং প্রসেসের থ্রু দিয়ে নিয়ে যাচ্ছি। তখন কি হচ্ছে, APS is oxidized to APO which combines with SiO2 to form ferrous silicate slag FeSiO3। তাহলে কি হলো না, আমাদের ছিল কি, আমাদের তাহলে আমরা রোস্টিং প্রসেসে কি পেয়েছিলাম, তাহলে আমরা দুটো জিনিস পেয়েছিলাম রোস্টিং প্রসেসে। রোস্টিং এ আমরা কি পেয়েছিলাম, রোস্টিং এ আমরা একটা পেয়েছিলাম Cu2S আর একটা পেয়েছিলাম FeS, এই দুটোর মিক্সচার পেয়েছিলাম। তো FeS ফেরাস সালফেটটা কি করলো না, ফার্দার কি হয়েছিল, আমাদের অক্সিডাইজড হয়েছিল ইন প্রেজেন্স অফ অক্সিজেন, অক্সিডাইজড হয়ে কি তৈরি হয়েছিল, ফেরাস অক্সাইড। আর এও ইন প্রেজেন্স অফ অক্সিজেন অক্সিডাইজড হয়ে কি হয়েছিল, Cu2O। তাহলে ফার্স্ট আমরা আসছি FeO। তাহলে স্মেল্টিং প্রসেসে কে থাকবে, স্মেল্টিং প্রসেসে থাকবে FeO। FeOটা কি হলো, FeOটা সিলিকন ডাইঅক্সাইড SiO2 এর সঙ্গে রিঅ্যাকশন করলো। সিলিকন ডাইঅক্সাইড পেলাম কোথায়, এই যে স্যান্ড মানে কি, স্যান্ড মানে হচ্ছে SiO2 সিলিকন ডাইঅক্সাইড, স্যান্ডে পেয়ে গেছি SiO2। এটা কি করলো না, ফেরাস অক্সাইডের সঙ্গে রিঅ্যাকশন করলো, রিঅ্যাকশন করার ফলে কি তৈরি করলো, ফেরাস সিলিকেট FeSiO3, ফেরাস সিলিকেট তৈরি করলো, হয়েছে, যেটা কি স্ল্যাগ। তাহলে এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের ম্যাট্রিক্স, এটা হচ্ছে কি ফ্লাস্ক, দুটো মিলে কি তৈরি করলো, একটা স্ল্যাগ তৈরি করলো। ক্লিয়ার? সেরকম ভাবে এর ক্ষেত্রেও সেম প্রসিজার কাজ করবে। তাহলে আমরা রোস্টিং অলরেডি পেয়ে গেছি অক্সিডেশন প্রসেসের থ্রু দিয়ে Cu2 ও কপার অক্সাইড ফার্দার কি করেছে, ফেরাস সালফাইডের সঙ্গে রিঅ্যাকশন করেছে, ফেরাস সালফাইডের সঙ্গে রিঅ্যাকশন করে কি তৈরি করলো না, কপার সালফাইড এবং FeO তৈরি করলো পুনরায়, হয়েছে। তাহলে স্মেল্টিং প্রসেসটা বোঝা গেল। তাহলে স্মেল্টিং প্রসেসে কি হচ্ছে, বেসিক্যালি স্ল্যাগ তৈরি হচ্ছে। রোস্টিং এ কি করা হয়, রোস্টিং এ ভোলাটাইল ইম্পিউরিটি গুলোকে রিমুভ করা হয়। স্মেল্টিং এ কি করা হয়, স্মেল্টিং এ স্ল্যাগ প্রস্তুত করা হয়, মনে থাকবে। এবারে কি আসছে, দ্য মল্টেন মিক্সচার অফ Cu2S and FeS, কি বলা হলো, the molten mixture of Cu2S and FeS is known as MATI and contains about 45% of copper MATI, also contains some amount of FeO। তাহলে কি বলা হলো, এই যে একটা মিক্সচারটা Cu2S এবং FeS এর, এই মিক্সচারটাকে আমরা কি বলছি, এই মিক্সচারটাকে আমরা বলছি MATI। এই যে Cu2S এবং FeS যেটা আমরা পেয়েছিলাম কিসে না, রোস্টিং প্রসেসের থ্রু দিয়ে, তাহলে সেই মিক্সচারটাকে আমরা কি বলছি, MATI। এবং এরা কি করে না, 45% কপার কনজিউম করে আর কিছু পরিমাণে FeO কনজিউম করে, মনে থাকবে। ক্লিয়ার? তো এবারে আমরা কি আসছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট GBI, এটা যে আমাদের সেলফ রিডাকশন প্রসেস। সেলফ রিডাকশন প্রসেসের গল্পটাতে এবার আমরা আসছি। সেলফ রিডাকশন প্রসেস কি বলা হলো না, আমরা পেয়ে গেলাম কি, মল্টেন ম্যাটি পেয়ে গেছি। মল্টেন ম্যাটি মিন্স হচ্ছে এইটা Cu2S প্লাস FeS যে মিক্সচার, এটাকে আমরা বলছি মল্টেন ম্যাটি। তো এই মল্টেন ম্যাটিটাকে কি করা হচ্ছে, হিট করা হচ্ছে, ফার্দার আবার হিট করা হচ্ছে ইন প্রেজেন্স অফ SiO2 সিলিকন ডাইঅক্সাইড ইন এ বেসমার্ক কনভার্টার and a blast of air is blown through the charge. Here ferrous sulfate is completely removed as slag. A part of Cu2S is oxidized to Cu2O and the unchanged Cu2S reduced Cu2O to metallic copper by self reduction process. যদি বুঝতে অসুবিধা হয় বাই এনি চান্স সেলফ রিডাকশন প্রসেসটা কি বা কেমন ব্যাপারটা, তাহলে কিচ্ছু করার দরকার নেই, জাস্ট এই কেমিক্যাল রিঅ্যাকশন গুলাকে মনে রাখার চেষ্টা করুন। কেমিক্যাল রিঅ্যাকশন গুলো মনে রাখলে প্রফিটটা কি, কেমিক্যাল রিঅ্যাকশন গুলো মনে রাখলে কি কি হচ্ছে স্টেপটার ভেতরে ওটা আমরা বুঝতে পারবো, তখন এই জিনিসটাকে আমরা কি করতে পারবো, ইজিলি বানিয়ে লিখতে পারবো। কি হচ্ছে দেখো, ফার্স্ট কি হলো, ফার্স্ট হলো ফেরাস সালফেট অক্সিজেনের সঙ্গে রিঅ্যাকশন করলো, ফেরাস অক্সাইড সালফার ডাইঅক্সাইড তৈরি করে ফেললো, হয়ে গেল।
ক্লিয়ার? আচ্ছা, এই যে উৎপন্ন ফেরাস অক্সাইড এ ফার্দার কি করছে, সিলিকন ডাইঅক্সাইড এর সঙ্গে রিঅ্যাকশন করে কি তৈরি করছে, FeSiO3, ঠিক আছে, ফেরাস সিলিকেট তৈরি করে ফেললো, হয়ে গেল। আচ্ছা, সেরকম ভাবে কপারের ক্ষেত্রে হচ্ছে কি Cu2S, কপার সালফাইড, কপার সালফাইড অক্সিজেনের সঙ্গে রিঅ্যাকশন করে কি তৈরি করলো, কপার অক্সাইড Cu2O তৈরি করলো। ফার্দার Cu2S প্লাস Cu2O মানে কি, এখানটায় এটা আমরা কি হিসাবে ইউজ করছি, এটা আমরা ইউজ করছি অ্যাজ এ ফ্লাস্ক, আমরা ইউজ করছি Cu2O টা। Cu2O টা পুনরায় আবার রিঅ্যাকশন করে, সরি Cu2O নয়, এক মিনিট, এইখানটায় দেখো 2Cu2S প্লাস 3O2, এখান থেকে কি তৈরি হলো, 2Cu2O, তাহলে Cu2O আমাদের তৈরি হয়েছে, আর কি আছে Cu2S, এখানটায় এটা আমরা ইউজ করছি কি হিসাবে, ফ্লাস্ক হিসাবে। যেরকম ভাবে এখানটায় আমরা SiO2 টাকে ইউজ করছিলাম ফ্লাস্ক হিসাবে, বুঝেছে, সেরকম ভাবে এখানে আমরা কি করছি, Cu2S টাকে ইউজ করছি ফ্লাস্ক হিসাবে। ফার্দার কি হলো, Cu2S Cu2 এর সঙ্গে রিঅ্যাকশন করলো, দিলে পরে আমরা কি পেলাম, মেটাল কপার পেলাম এবং সঙ্গে সালফার ডাইঅক্সাইড গ্যাস হিসাবে পেলাম, ঠিক আছে। তাহলে সেলফ রিডাকশন প্রসেসে কি হচ্ছে, সেলফ রিডাকশন প্রসেস মানে কি, প্রসেসে যে কম্পাউন্ডটা আছে ওটা নিজে নিজেই কিন্তু রিডিউস হয়ে যাবে, ওটাকেই আমরা বলবো কি, ওটাকেই আমরা বলবো সেলফ রিডাকশন প্রসেস। যে কম্পাউন্ডটা আছে ও নিজে নিজেই কিন্তু রিডিউস হয়ে যাবে, ঠিক আছে, যে কম্পাউন্ড ও কিন্তু নিজে নিজেই রিডিউস হবে, এই বিষয়টাকেই আমরা কি বলবো না, সেলফ রিডাকশন প্রসেস, ঠিক আছে। তাহলে দেখো এখানটায় কিন্তু নিজে নিজেই রিডিউস হচ্ছে, দিলে পরে কি তৈরি হচ্ছে, এটাকে তো আমরা বলছি কি সেলফ রিডাকশন প্রসেস। এবং লাস্টে আলটিমেট স্টেপে আমরা কি পাচ্ছি, আলটিমেট স্টেপে দেখো আমাদের যেটা পাওয়ার জন্য আমরা এত কিছু করছিলাম, এই যে মেটাল কপারটা আমরা পাচ্ছি, মেটাল কপার কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। এবার এটাকে কি করা হয়, রিফাইনিং এর ভেতর দিয়ে নিয়ে যাওয়া হয়, রিফাইনিং এর ভেতর দিয়ে নিয়ে গেলে পরে প্রফিট কি বা সুবিধা কি না, এই কপারের সঙ্গে এই যে সালফার ডাইঅক্সাইড, এটা তো ভোলাটাইল, এটা তো উড়ে চলে গেল, কিন্তু সালফারের সঙ্গে সরি যদি কপারের সঙ্গে আরো যদি কোনো কিছু ইম্পিউরিটি মিশিয়ে থাকে, তাহলে ওই ইম্পিউরিটি গুলোকে কি করা হয়, রিফাইন করা হয়, মানে রিমুভ করে দেওয়া হয়, রিমুভ করে দিয়ে আমরা কি পাই, পিওর মেটাল হিসাবে কিন্তু কপারটা পাই, হয়ে যায়। তাহলে 4 ধরনের প্রসেস আমরা কিন্তু দেখে ফেললাম, কি কি 4 ধরনের প্রসেস নয়, সরি 4 ধরনের স্টেপ আমরা দেখলাম, কনসেন্ট্রেশন, রোস্টিং, তারপরে হচ্ছে তোমার সেলফ রিডাকশন, তারপরে হচ্ছে তোমার গিয়ে স্মেল্টিং দেখলাম মাঝখানে, তারপরে হচ্ছে সেলফ রিডাকশন। এবারে আমরা আসবো কি নেক্সট, রিফাইনিং এ আসবো, যেটা আমরা পড়েছিলাম বা দেখেছিলাম। দেখো রিফাইনিং এর ক্ষেত্রে কি বলেছে আমাদের, যে রিফাইনিং এর ক্ষেত্রে বলা আছে, রিফাইনিং এর ক্ষেত্রে কি বলেছে দেখো, রিফাইনিং এর আবার দুটো প্রসেস, ঠিক আছে, একটা হচ্ছে কি পলিং, আর একটা হচ্ছে কি ইলেকট্রোলাইটিক রিফাইনিং, ঠিক আছে। তো ফার্স্ট আমরা আসি পলিং এর বিষয়টা। পলিং এ কি বলেছে, দ্য মল্টেন ব্লিস্টার কপার ইজ হিটেড ইন প্রেজেন্স অফ এয়ার। দেখো মল্টেড বিস্টেড কপার কেন বলেছে, মল্টেন বিস্টেড কপার কেন বলেছে, এই দেখো এইখানটায় আমরা কি পেয়েছিলাম, এইখানটায় আমরা তো কপার পেয়েছিলাম, এই যে মেটাল কপার পেয়েছিলাম, এটা কি, এটা হচ্ছে গলিত অবস্থায় থাকে, কারণ এটা তো হিটের প্রেজেন্সে মানে হিট দিয়েছি প্রচুর পরিমাণে, তার জন্য লাস্ট স্টেপে তৈরি হয়েছে কি কপার। তাহলে এই কপারটা কি থাকছে না, ইন মল্টেন স্টেট বা গলিত অবস্থায় থাকছে, মানে এটা আমরা শক্ত ধাতু মানে কঠিন আকারে পাচ্ছি না, সলিড স্টেটে পাচ্ছি না, মল্টেন স্টেটে থাকছে বা লিকুইড স্টেটে থাকছে, আমরা বলতে পারি গলিত অবস্থায় থাকছে কপারটা। যেটা আমরা কোন প্রসেসের ভেতর দিয়ে পেয়েছি, সেলফ রিডাকশন প্রসেসের ভেতর দিয়ে যে মল্টেন কপারটা পেয়েছি, ওটা কিন্তু আমাদের ইন বেসিক্যালি মল্টেন স্টেটে থাকছে। রিফাইনিং এর ফার্স্ট পোলিং প্রসেসের ক্ষেত্রে কি হচ্ছে, পোলিং প্রসেসের ক্ষেত্রে ফার্স্ট বলেছে দ্য মল্টেন ব্লিস্টার কপার ইজ হিটেড ইন প্রেজেন্স অফ এয়ার অ্যান্ড স্টিয়ার্ড উইথ এ পোল অফ গ্রিন উড। তাহলে কি করা হলো না, এটাকে এই মল্টেন কপারটা নেওয়া হলো, মল্টেন ব্লিস্টার কপারটাকে নিয়ে কি করা হলো না, তাকে অক্সিজেনের প্রেজেন্সে আবার হিট করা হলো পুনরায়, and steered with a pole of green wood, ঠিক আছে। এবং এর চারপাশে কি ছড়িয়ে রাখা হলো, গ্রিন উড বা সবুজ কাঠ ছড়িয়ে রাখা হলো, মানে বেসিক্যালি কাঠ ছড়িয়ে রাখা হয়। ইম্পিউরিটিস আর রিমুভড অ্যাজ দে আর ভোলাটাইল অক্সাইডস, ঠিক আছে, যে এর সঙ্গে যে সমস্ত ইম্পিউরিটি গুলো থাকবে মল্টেন কপারের সঙ্গে, ওগুলো কি হবে, ভোলাটাইল অক্সাইড হিসাবে বাইরে চলে যাবে। Fe is oxidized and forms a slag। তাহলে Feটা কি ছিল, ফেরাস অক্সাইড হিসাবে ছিল, ওই Feটাও কি হবে, ইম্পিউরিটি হিসাবে বেরিয়ে যাবে, ঠিক আছে। Fe এই যে বলেছে Fe is oxidized and forms a slag, Fe কি তৈরি করলো, একটা স্ল্যাগ তৈরি করলো, দিয়ে সেটা ইম্পিউরিটি হিসাবে বেরিয়ে চলে গেল। The CO2O is reduced to Cu by CO and H2 from green wood and contains 99.5% কপার। অ্যাপ্রক্সিমেট দেওয়া আছে, দেখবে এই যে অ্যাপ্রক্সিমেট সাইন দেওয়া আছে, মানে এটা ধরো মোটামুটি 100% বলা যেতে পারে,
যে 100% পিওর আমরা মেটাল হিসাবে কিন্তু কি পেলাম, কপার পেলাম। ঠিক আছে, তাহলে পোলিং প্রসেসটা বোঝা গেল। পোলিং প্রসেসে কি হচ্ছে না, পোলিং প্রসেসে আমরা এই যে সেলফ রিডাকশন প্রসেসে মল্টেন কপারটা পেলাম, ওই মল্টেন কপারটা নিলাম, মল্টেন কপারটা নিয়ে পুনরায় কিন্তু আমরা অক্সিজেনের প্রেজেন্সে হিট করলাম ইন প্রেজেন্স অফ গ্রিনউড। এর ফলে কি হচ্ছে না, এই মল্টেন কপারের ভেতরে যে এপি ছিল অ্যাজ এ ইম্পিউরিটি, ওই ইম্পিউরিটি হিসাবে এপিটা কি হলো না, রিডিউসড হয়ে গেল, দিয়ে বাইরে বেরিয়ে চলে গেল স্ল্যাগ হিসাবে বাইরে বেরিয়ে চলে যেতে আমরা কি পেলাম 99.5% অ্যাজ অ্যাপ্রক্সিমেট মেটাল হিসাবে কিন্তু আমরা কপার পেলাম, এবং সঙ্গে তার করেসপন্ডিং রিঅ্যাকশন কিন্তু বলে দেওয়া আছে। করেসপন্ডিং রিঅ্যাকশন কি বলেছে, Cu2O প্লাস CO। ঠিক আছে, আমরা পেয়েছিলাম কি Cu2O কপার অক্সাইড, কপার সালফেট থেকে আমরা ফার্দার পেয়েছিলাম কপার অক্সাইড, সে কার সঙ্গে রিঅ্যাকশন করছে, CO। এই যে দেখো, এই যে CO and H2, CO এর সঙ্গে রিঅ্যাকশন করলো, CO এর সঙ্গে রিঅ্যাকশন করে কি পেলো, মেটাল কপার সঙ্গে কার্বন ডাই অক্সাইড গ্যাস পেলো। সেরকম ভাবে Cu2O কপার অক্সাইড ফার্দার আবার কি করছে, হাইড্রোজেনের সঙ্গে রিঅ্যাকশন করে কি পাচ্ছে, মেটাল কপার পাচ্ছে আর জল পাচ্ছে। হয়ে গেল। তাহলে পোলিং প্রসেসে কি হলো না, পোলিং প্রসেসে হচ্ছে একটা রিফাইনিং প্রসেস। এই রিফাইনিং প্রসেসে কি করা হচ্ছে, মল্টেন কপারের ভেতরে যে এপি ছিল, ওই এপিটা কি হলো না, রিমুভ হলো কপার থেকে, দিলে পরে আমরা কি পেলাম 99.5% অ্যাপ্রক্সিমেটলি পিওর মেটাল হিসেবে কপার পেলাম। আর একটা কি বলেছে যে ইলেকট্রোলাইটিক রিফাইনিং। ঠিক আছে, ইলেকট্রোলাইটিক রিফাইনিংটা কি বলেছে দেখো, কপার অফ দ্য হাইয়েস্ট পিউরিটি সুইটেবল ফর ইউজ ইন ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রি ইজ obtained বাই ইলেকট্রিক রিফাইনিং বা ইলেকট্রোলাইটিক রিফাইনিং। ঠিক আছে, তো বলেছে যে এর পিউরিটিটা যেন 100% হয় কপারের। কেন কপারের পিউরিটি 100% দরকার না, বেসিক্যালি দেখবে কপার ওয়্যার গুলো আমরা কি করি, বিভিন্ন ধরনের ইলেকট্রিক সার্কিটে ব্যবহার করি। আচ্ছা, যখন কপারটা ইমপিওর হবে, মানে কি কপারের ভেতরে কোনো ইমপিউরিটি মিশে থাকবে, তখন সেই ধরনের যদি কপার ওয়্যার আমরা ইলেকট্রিক্যাল সার্কিটে ব্যবহার করি, তাহলে কি হবে, বেসিক্যালি তার রেজিস্ট্যান্সটা বেশি হবে, কারণ তার ভেতরে ইমপিউরিটি কোনো কিছু মিশে আছে। তার জন্যই 100% পিওর মেটাল হিসাবে কপার পাওয়ার জন্য আমাদের রিফাইনিংটা ইলেকট্রোলাইটিক প্রসেসের থ্রু দিয়ে কিন্তু করতে হবে, ইলেকট্রোলাইটিক রিফাইনিংটা করতে হবে। ঠিক আছে, যাতে আমরা কি পাই না 100% পিওর কপার পাই। ঠিক আছে, যাতে তার পিউরিটিটা বজায় থাকে। তো ওই জন্যই বলেছে কি কপার অফ দ্য হাইয়েস্ট পিউরিটি সুইটেবল ফর ইউজ ইন ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রি ইজ obtained বাই ইলেকট্রোলাইটিক রিফাইনিং। থিক স্ল্যাবস, এবারে বলেছে কি যে ইলেকট্রোলাইটিক প্রসেসটা কি, আমরা জানি কিন্তু অলরেডি ইলেকট্রোলাইটিক প্রসেসের গল্পটা, কারণ আমরা ছোট ক্লাসে ইলেকট্রোলাইসিস বা তড়িৎ বিশ্লেষণ চ্যাপ্টারে অলরেডি ইলেকট্রোলাইসিস নিয়ে আলোচনা করেছিলাম। তো সেম প্রসিজার এর ক্ষেত্রে কাজ করবে। এর ক্ষেত্রে চেঞ্জেসটা কোথায় আছে, এর ক্ষেত্রে চেঞ্জেসটা হচ্ছে ক্যাথোড, অ্যানোড এবং ইলেকট্রোলাইটে চেঞ্জটা হচ্ছে, যে বিভিন্ন ধরনের যেমন ধরনের ইলেকট্রোলাইট নেব তার বেসিসে আমরা ক্যাথোড অ্যানোডটাকে ডিনোট করব বা ডিটারমাইন করব, দেখবো যে তার বেসিসে আমরা কি ধরনের ক্যাথোড অ্যানোড নেব। তো এক্ষেত্রে কি বলেছে দেখো, থিক স্ল্যাবস অফ থার্মালি রিফাইন্ড কপার অ্যাক্টস অ্যাজ অ্যানোড। খুব ভালোভাবে মনে রাখবো যে ইলেকট্রোলাইটিক প্রসেসে কপার রিফাইনিং এর ক্ষেত্রে ক্যাথোড এবং অ্যানোড হিসাবে কি ব্যবহার করা হয়, আর ইলেকট্রোলাইটিক সলিউশন হিসাবে কি ব্যবহার করা হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই লাইনটা। ঠিক আছে, তাহলে কি করা আছে না, কপারের থিক স্ল্যাব বা পুরু স্ল্যাব আমরা কি করছি, অ্যানোড হিসাবে ব্যবহার করছি। মনে থাকবে, thick slab of copper is used as anode. Thick slabs of copper is used as anode, not as cathode. Are placed in between thin sheets of pure copper, which is act as cathode. তাহলে কি বলা হলো, দুটো জিনিস আমরা ক্যাথোড এবং অ্যানোড হিসাবে ব্যবহার করব। কি কি না, একটা হচ্ছে থিক পুরু দণ্ড ব্যবহার করব, যাকে আমরা ব্যবহার করব কি হিসাবে, অ্যানোড হিসাবে। আর পাতলা কপারের দণ্ড ব্যবহার করব কি হিসাবে, ক্যাথোড হিসাবে। জানা গুলিয়ে যায় বিষয়টা। ঠিক আছে, থিক স্ল্যাব ব্যবহার করব অ্যানোড হিসাবে, আর থিন স্ল্যাব ব্যবহার করব কি হিসাবে, ক্যাথোড হিসাবে। তো কি বলেছে, ইন এন ইলেকট্রোলাইটিক বাথ কন্টেনিং অ্যাসিডিফাইড সলিউশন অফ CuSO4, কি ইলেকট্রোলাইট হিসাবে কি ব্যবহার করব, ইলেকট্রোলাইট হিসাবে ব্যবহার করব, ইলেকট্রোলাইট হিসাবে কি ব্যবহার করলাম, ইলেকট্রোলাইট হিসাবে ব্যবহার করলাম অ্যাসিডিফাইড সলিউশন অফ CuSO4, মানে কপার সালফেটের আম্লিক দ্রবণ। কি ব্যবহার করলাম, কপার সালফেটের আম্লিক দ্রবণ আমরা ব্যবহার করলাম। ঠিক আছে, আচ্ছা, অ্যাট 50 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারটা ম্যাটার করে না। ঠিক আছে, টেম্পারেচার নিয়ে কোনো গল্প নেই।
তাহলে আমাদের মনে রাখতে হবে কি, ফার্স্ট আমাদের মনে রাখতে হবে অ্যানোড হিসাবে কি ব্যবহার করছি কপার রিফাইনিং এর ক্ষেত্রে, ইলেকট্রোলাইটিক প্রসেসে মনে থাকবে। ইলেকট্রোলাইটিক প্রসেসে কপার রিফাইনিং এর ক্ষেত্রে আমরা অ্যানোড হিসাবে ব্যবহার করছি থিক স্ল্যাব অফ কপার, আর ক্যাথোড হিসাবে ব্যবহার করছি থিন স্ল্যাব অফ কপার। ইলেকট্রোলাইট হিসাবে কি ইউজ করছি না অ্যাসিডিফাইড সলিউশন অফ CuSO4। এই জিনিসটাতে একটা গল্প আছে যে এটা অ্যাসিডিফাইড কেন বললো, আমাদের তো এমনি বলতে পারতো যে CuSO4 এর সলিউশন আমরা ইলেকট্রোলাইট হিসাবে ইউজ করতে পারি। এইখানটায় সুবিধাটা, যখন আমরা অ্যাসিডিফাইড সলিউশন ইউজ করব তখন কি হবে, সেই সলিউশনের ভিতরে প্লাস এবং মাইনাস আয়নের কনসেন্ট্রেশনটা কিন্তু বাড়বে। ক্লিয়ার? এরকম ভাবে বাড়ছে দেখো। সাপোজ ধরো CuSO4 এর অ্যাসিডিফাইড সলিউশন মানে কি, সাপোজ ধরো আমি CuSO4 এর সঙ্গে H2SO4 অ্যাড করেছি, হলো? তাহলে CuSO4 এর অ্যাসিডিফাইড সলিউশন হয়ে গেল। তাহলে এখন এই সলিউশনের ভিতরে টোটাল নাম্বার অফ পজিটিভ চার্জ কি না, একটা হচ্ছে Cu2+ আর একটা হচ্ছে H2SO4 এর H+, আর টোটাল নাম্বার অফ অ্যানায়ন কি, টোটাল নাম্বার অফ অ্যানায়ন হচ্ছে CuSO4 এর ক্ষেত্রে SO4 - থাকে আর H2SO4 এর ক্ষেত্রেও SO4 থাকে। তাহলে যত সলিউশনে ক্যাটায়ন এবং অ্যানায়নের সংখ্যাটা বেশি হবে তত সেই সলিউশনটা গুড ইলেকট্রোলাইট হিসাবে কিন্তু কাজ করবে। মনে থাকবে, সলিউশনের যত ক্যাটায়ন এবং অ্যানায়নের সংখ্যা বেশি হবে সেই সলিউশনটা তত ভালো ইলেকট্রোলাইট হিসাবে কিন্তু কাজ করবে। সেই বেসিসে কি হচ্ছে, অ্যাসিডিফাইড সলিউশন নিচ্ছি অফ CuSO4 এর অ্যাসিডিফাইড সলিউশন নিয়ে নিলাম। CuSO4 এর অ্যাসিডিফাইড সলিউশন নিয়ে নেওয়ার পরে কি করা হলো, অন ইলেকট্রোলাইসিস কপার ডিজলভস ফ্রম দ্য অ্যানোড অ্যান্ড ইজ ডিপোজিটেড অ্যাট দ্য ক্যাথোড। তাহলে ভালোভাবে মনে রাখবো কোথায় কপারটা কোথায় ডিপোজিট হচ্ছে, কপারটা ডিপোজিট হচ্ছে বা সঞ্চিত হচ্ছে ক্যাথোডে। মনে থাকবে, তাহলে ডিপোজিট কোথায় হচ্ছে বা আমরা মেটাল কপার কোথায় পাচ্ছি, মেটাল কপার কিন্তু আমরা পাচ্ছি ক্যাথোডে। ঠিক আছে, হুইচ gradually grows in size. The impurities like zinc, Fe, nickel, cobalt, etc. dissolve in the solution as sulfates and other like aurum, argentum settle down below the anode as anode mud. This copper is 99.99% pure, মানে approximately 100% pure এই কপারটা। ঠিক আছে, তাহলে কি হলো, ইলেকট্রোলাইটিক রিফাইনিং এ ঘটলো কি, ইলেকট্রোলাইটিক রিফাইনিং এ ঘটলো যে আমরা থিক স্ল্যাবটা ইউজ করছি অ্যানোড হিসাবে আর থিন স্ল্যাবটা ইউজ করছি ক্যাথোড হিসাবে। ইলেকট্রোলাইটিক সলিউশন হিসাবে আমরা নিচ্ছি অ্যাসিডিফাইড CuSO4 সলিউশন। এবার এর ভেতর দিয়ে যখন আমরা ইলেকট্রিসিটি বা কারেন্ট পাস করালাম তখন কি হচ্ছে, CuSO4টা ভাঙলো, CuSO4 ভেঙে কি তৈরি হলো, Cu2+ আর SO4 2- আয়ন তৈরি হলো। Cu2+টা কোথায় গেল, Cu2+টা গেল ক্যাথোডে আর SO4 2- গেল অ্যানোডে। ক্লিয়ার? তাহলে Cu2+টা যখন ক্যাথোডে গেল তখন সে কি করলো, ইলেকট্রন দিল, ইলেকট্রন দিয়ে পুনরায় কি তৈরি হলো না মেটাল কপার হিসাবে কার নিচে জমা হলো, ক্যাথোডের নিচে জমা হলো। দিলে পরে কি হবে, ক্যাথোডটা কি হবে ধীরে ধীরে পুরু হতে থাকবে, আর অ্যানোডটা কি হবে, অ্যানোডটা সলিউশনে কপারের মাত্রাটাকে বজায় রাখার জন্য অ্যানোড প্রান্তটা ধীরে ধীরে কিন্তু মানে নষ্ট হতে শুরু করবে বা কমতে শুরু করবে। তার জন্য কি করা হয়, অ্যানোড হিসেবে থিক স্ল্যাব আমরা ইউজ করি। হয়েছে? আচ্ছা, এবার এই ইলেকট্রোলাইটিক এক্সট্রাকশন প্রসেস বা রিফাইনিং এর ক্ষেত্রে কপারের সঙ্গে ইম্পিউরিটি হিসাবে কি থাকতে পারে, Zn, Fe, নিকেল, কোবাল্ট, এই সমস্ত কিছু ইম্পিউরিটি হিসাবে থাকতে পারে। এগুলা সালফেট হিসাবে কি হয়, এগুলা সালফেট হিসাবে সলিউশনের তলদেশে বা ইলেকট্রোলাইটিক যে বা ইলেকট্রোলাইসিস যে প্লেটটা ওই প্লেটের তলদেশে জমা হচ্ছে। আর কি বিভিন্ন ধরনের দামি ম্যাটেরিয়াল মিনস এই যে আর্জেন্টাম, অরাম মানে হচ্ছে তোমাদের সোনা, রূপো, এগুলো কি হয় অ্যানোডের নিচে জমা হয়। এই যে অ্যানোডের নিচে এই সমস্ত দামি ম্যাটেরিয়াল গুলো জমা হচ্ছে এটাকে আমরা কি বলছি, অ্যানোড মাড বলছি। তাহলে কি কোশ্চেন আসতেই পারে যে অ্যানোড মাড কি, হোয়াট ইজ অ্যানোড মাড বা অ্যানোড মাড কোথায় পাওয়া যায়। অ্যানোড মাড পাওয়া যায় ইন অ্যানোড। ঠিক আছে, কপারের রিফাইনিং প্রসেস বা ইলেকট্রোলাইটিক রিফাইনিং প্রসেসে কোথায় পাওয়া যাচ্ছে, ইন অ্যানোডে কিন্তু পাওয়া যাচ্ছে এই বিভিন্ন ধরনের প্রেসিয়াস মেটাল গুলো, আর্জেন্টাম, অরাম, এই সমস্ত এদেরকে আমরা কি বলছি, এদেরকে আমরা বলছি অ্যানোড মাড। দিস কপার ইজ হচ্ছে আমাদের 100% পিওর। ক্লিয়ার? তাহলে এই কপারটা কি 100% পিওর। এবার আমরা চলে আসবো কোথায়, এবার আমরা চলে আসবো বাই প্রোডাক্টস এন্ড দেয়ার ইউজ। আচ্ছা, বাই প্রোডাক্ট মানে কি, বাই প্রোডাক্ট মানে আমরা এই যে কপার এক্সট্রাকশন প্রসেস দেখলাম, এই কপার এক্সট্রাকশন প্রসেসে বাই প্রোডাক্ট হিসেবে কিন্তু বিভিন্ন ধরনের প্রোডাক্ট তৈরি হচ্ছে। কিরকম, যেরকম তৈরি হয়েছে সালফার ডাইঅক্সাইড ভোলাটাইল ইম্পিউরিটি হিসাবে, ভোলাটাইল প্রোডাক্ট একটা সালফার ডাইঅক্সাইড গ্যাস। তারপরে কি না স্ল্যাগ হিসাবে যেটা তৈরি হয়েছিল FeSiO3 ফেরাস সিলিকেট।
এগুলার ইউজ গুলো আমরা দেখবো। তার জন্য বলেছে কি বাই প্রোডাক্ট এন্ড দেয়ার ইউজ। ফার্স্ট বলেছে সালফার ডাইঅক্সাইড কিসের জন্য ব্যবহার করা হচ্ছে, ইউজ ইন ম্যানুফ্যাকচার অফ H2SO4। ভালো করে এই পয়েন্টগুলো কিন্তু মনে রাখবো, যে আমাদের কোশ্চেন আসতে পারে এইভাবে যে দ্য বাই প্রোডাক্ট আর ফর্মড ডিউ টু এক্সট্রাকশন প্রসেস অফ কপার। ঠিক আছে, কি কি ধরনের বাই প্রোডাক্ট আমরা পেয়েছি, এবং দ্য ইউজ অফ দ্য বাই প্রোডাক্টস হুইচ আর গট ইন এক্সট্রাকশন প্রসেস অফ কপার। তাহলে আমরা বলবো যে উই গট অ্যাজ এ বাই প্রোডাক্ট সালফার ডাইঅক্সাইড অ্যান্ড ফেরাস সিলিকেট, whereas sulfur dioxide is used in the manufacture of H2SO4 or sulfuric acid, and ferrous silicate slag is used for road making. road making মানে রাস্তা তৈরির কাজে ব্যবহার করা হচ্ছে ফেরাস সিলিকেটটা। ফেরাস সিলিকেট বেসিক্যালি কি, ফেরাস সিলিকেট বেসিক্যালি হচ্ছে ডাস্ট টাইপের একটা পদার্থ। দেখবে রাস্তা তৈরি করার সময় সেখানে কি দেওয়া হয়, দেখবে একটা পাউডার টাইপের না রাস্তা তৈরির উপরে ছড়িয়ে দেওয়া হয়, ঠিক আছে, ওটা হয় বেসিক্যালি ফেরাস সিলিকেট, ঠিক আছে, পাউডার টাইপ একটা কম্পাউন্ড, যেটা রোড মেকিং এর ক্ষেত্রে কাজে লাগছে। ওকে, আচ্ছা এবারে চলে আসবো কোথায়, এবারে চলে আসবো আমরা কপারের ইউজ, এর ব্যবহারটা কি কি। ফার্স্ট ইউজ দেখো, অন অ্যাকাউন্ট অফ ইটস ভেরি হাই ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি, মানে কি এর তড়িৎ কন্ডাক্টিভিটি বা তড়িৎ পরিবহন ক্ষমতাটা বেশি, অ্যাজ লাইক অ্যাজ অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়ামেরও কি ছিল, ইলেকট্রিক্যাল আর থার্মাল কন্ডাক্টিভিটি প্রচুর বেশি ছিল, এরও সেরকম কি হচ্ছে না ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটিটা খুব বেশি বা ভালো। তার জন্য এটাকে কি করা হচ্ছে, বিভিন্ন ধরনের ইলেকট্রিক্যাল ওয়্যার, কেবল এটসেট্রা প্রভৃতি তৈরিতে কিন্তু আমরা কপার ইউজ করছি। ঠিক আছে, তাহলে কপার কোথায় কোথায় ইউজ করছি আমরা মনে থাকবো, যে ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি, ডিউ টু ইটস হাই ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি ইট ইজ ইউজ ইন ম্যানুফ্যাকচার অফ ইলেকট্রিক্যাল কেবল আর সাম ইলেকট্রনিক্স ডিভাইস। বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স ডিভাইসে আমরা কি করছি, তামার তার ব্যবহার করছি বা কপারের তার ব্যবহার করছি। ওকে, আচ্ছা তারপরে কি বলেছে, ফর মেকিং ক্যালোরিমিটার, হিটিং আটেনসাইলস। বিভিন্ন ধরনের ক্যালোরিমিটার তৈরিতে এবং হিটিং আটেনসাইল তৈরিতে আমরা কি করতে পারি না কপার ইউজ করতে পারি। ফর ইলেকট্রোপ্লেটিং অ্যান্ড ইলেকট্রোটাইপিং, ইলেকট্রোপ্লেটিং এর ক্ষেত্রে কি করা হয় বা ইলেকট্রোটাইপিং এর ক্ষেত্রেও কি করা হয়, আমরা কপার ইউজ করি। ইলেকট্রোপ্লেটিং বিষয়টা কি, এই যে ইলেকট্রোপ্লেটিং বিষয়টা হচ্ছে কোনো একটা মেটালের উপর, জিঙ্কের উপর আমি নিকেলের প্রলেপ দেবো, ঠিক আছে, এটা আমরা কি করছি, ইলেকট্রোলাইটিং প্রসেসের সাহায্যে করছি। ইলেকট্রোলাইটিং প্রসেসটা কি, তড়িতের প্রভাবে রাসায়নিক ক্রিয়া, ঠিক আছে, মানে কারেন্ট পাস করাচ্ছি, কারেন্ট পাস করানোর ফলে কি হচ্ছে না সেখানটায় কেমিক্যাল রিঅ্যাকশন কোনো ঘটছে। এই জিনিসটাকে আমরা কি বলি, এই জিনিসটাকে আমরা বলি কি না তড়িৎ রাসায়নিক প্রভাব, এবং এর ফলে যে জিনিসটা তৈরি হচ্ছে ওটাকে আমরা কি বলছি, ইলেকট্রোপ্লেটিং। তাহলে ইলেকট্রোপ্লেটিং করে কি করা হয় বা এর অ্যাপ্লিকেশনটা কি, একটা ধাতুর উপরে আর একটা ধাতুর কি করা আছে, প্রলেপ দেওয়া হয়, যেরকম লোহার উপরে নিকেলের প্রলেপ বা জিঙ্কের প্রলেপ দেওয়া হয়। ঠিক আছে, তারপরে কি বলেছে, অ্যাজ এ কোয়েন্স মেটাল অ্যান্ড ইন অর্নামেন্টস অ্যান্ড জুয়েলারি। ঠিক আছে, কি করা হয় না জুয়েলারি হিসেবে ব্যবহার করতে পারি আমরা কপারকে, তামাকে। ঠিক আছে, তারপরে কি না ফর দ্য ম্যানুফ্যাকচার অফ অ্যালয়েস লাইক ব্রাস, যেরকম আমরা পড়েছিলাম কার ক্ষেত্রে, অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে। অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে অ্যালয় কি ছিল, অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে অ্যালয় ছিল ডুরালুমিন। ঠিক আছে, সেরকম ভাবে কপারের ক্ষেত্রে অ্যালয় কি, কপারের ক্ষেত্রে অ্যালয় হচ্ছে ব্রাস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে তোমার জার্মান সিলভার। ব্রাস কিসের কিসের মিক্সচারে তৈরি হচ্ছে, ব্রাস তৈরি হচ্ছে কপার এবং জিঙ্কের মিশ্রণে তৈরি হচ্ছে ব্রাস। সেরকম ভাবে ব্রোঞ্জ, আমরা জানি যে ব্রোঞ্জের বাসনপত্র বা ব্রোঞ্জের মূর্তি, ঠিক আছে, ব্রোঞ্জটা কি কি দিয়ে তৈরি হচ্ছে, ব্রোঞ্জ তৈরি হচ্ছে কপার এবং টিন দিয়ে, Cu and Sn। তাহলে কি এগুলো বেসিক্যালি সমস্তই কিন্তু হচ্ছে এক এক ধরনের অ্যালয়, ব্রাশ হতে পারে বা ব্রোঞ্জ হতে পারে বা হতে পারে জার্মান সিলভার। জার্মান সিলভারে কি কি থাকছে, জার্মান সিলভারে থাকছে কপার, জিঙ্ক এবং নিকেল। কপার, জিঙ্ক, নিকেল তিনটা মিশে কি তৈরি হচ্ছে জার্মান সিলভার। বেল মেটালও সেম, কপার এবং টিন, মানে কপার এবং টিন এটা হচ্ছে ব্রোঞ্জ, আর কপার টিন এটা হচ্ছে বেল মেটাল। ডিফারেন্সটা তাহলে কোথায়, ডিফারেন্সটা হচ্ছে দুজনের ক্ষেত্রে পার্সেন্টেজে। ব্রোঞ্জের ক্ষেত্রে কি থাকে, ব্রোঞ্জের ক্ষেত্রে কপার থাকে 80% আর Sn থাকে 20%। এর ক্ষেত্রে হয় উল্টো, এর ক্ষেত্রে 60-40 হয়, হয়েছে। তারপরে কি বলেছে, গান মেটাল কি না, গান মেটালের ক্ষেত্রে করেসপন্ডিং যে সমস্ত মেটাল গুলো আছে কপার, টিন, জিঙ্ক। তারপরে কি হচ্ছে কপার কয়েনের মধ্যে কি কি থাকছে, কপার কয়েনের ভিতরে থাকছে কপার, জিঙ্ক এবং টিন এটসেট্রা, হয়েছে। তাহলে এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। ইউজ আমরা কিছু পড়ি বা না পড়ি, তার কিন্তু অ্যালয় গুলোকে আমাদের মনে রাখতে হবে, আর অ্যালয় গুলোকে কিন্তু আমাদের মনে রাখতে হবে, কারণ এই অ্যালয় থেকেই কোশ্চেন তোমাদের আসবে। ঠিক আছে,
ইউজস এর ভিতরে যদি আমরা দেখি আলোচনা করি, তাহলে ইউজস এর ক্ষেত্রে কি আসছে না, ইউজস এর ক্ষেত্রে বিভিন্ন ধরনের ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি বেশি হলে ভালো বলে ইলেকট্রিক্যাল ওয়্যার বা বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স ডিভাইসে আমরা ইউজ করছি অ্যাজ এ কপার, অ্যাজ এ মেটাল, হয়েছে, বা অ্যাজ এ ওয়্যার। তারপরে কি না, এটা বিভিন্ন ধরনের হিটিং অ্যাটেনসিল তৈরিতে ব্যবহার করা হচ্ছে। তারপরে কি, তো বিভিন্ন ধরনের অ্যালয় প্রস্তুতি সাচ এজ ব্রাশ, গান মেটাল, জার্মান সিলভার, ঠিক আছে, এই সমস্ত তৈরিতে ব্যবহার করা হচ্ছে। কোশ্চেন কেমন ভাবে দেবে যে ব্রাশের করসপন্ডিং বা তার ভেতরে করসপন্ডিং মেটাল হিসাবে কি কি প্রেজেন্স আছে, তাহলে আমাকে বলতে হবে যে ব্রাশের ভিতরে করসপন্ডিং মেটাল হিসাবে কি কি প্রেজেন্ট আছে, কপার এবং জিঙ্ক। সেরকম ভাবে ব্রোঞ্জের ক্ষেত্রে, জার্মান সিলভারের ক্ষেত্রে, বেল মেটালের ক্ষেত্রে, গান মেটালের ক্ষেত্রে, কপার কয়েনের ক্ষেত্রে অ্যাজ এ মেটাল কি কি প্রেজেন্ট থাকছে ওগুলা কিন্তু আমাদের বলতে হবে, বা এই অ্যালয়গুলা কি দিয়ে তৈরি, সেরকম ভাবে কিন্তু ঘুরিয়ে কোশ্চেন আসতে পারে। তাহলে আমরা কি কি দেখলাম মেইনলি, আমরা দেখলাম মোটামুটি তিনটে জিনিস আমরা কিন্তু দেখেছি। কি কি দেখেছি, আমরা যদি সামারাইজ করি বিষয়গুলোকে, তাহলে আমরা দেখলাম কি তিনটে জিনিস। আমরা তিনটে জিনিস কি কি দেখেছি না, আমরা ফার্স্ট দেখলাম কি এফি, দেন দেখেছিলাম কি এএল, দেন দেখলাম কি সিইউ। এই তিনটেই বেসিক্যালি আমরা কিন্তু দেখেছি, আর আমরা কিছু দেখিনি। এফির ক্ষেত্রে আমরা কি ইউজ করেছি, এফির ক্ষেত্রে ওর হিসাবে আমরা ইউজ করেছি এক্সট্রাকশনের ক্ষেত্রে Fe2O3, অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে কি ইউজ করেছি Al2O3, কপারের ক্ষেত্রে কি ইউজ করেছি CuFeS2, সরি CuFe2S, কপার পাইরাইটিস, হয়েছে। এর ক্ষেত্রে এক্সট্রাকশন প্রসেসের নাম কি, একদম সামারাইজ, এক্সট্রাকশন প্রসেস কার্বনের প্রসেস। এর ক্ষেত্রেও সেম কার্বনের প্রসেস। এর ক্ষেত্রে কি হচ্ছে সেলফ রিডাকশন, ক্লিয়ার? ওকে, এবারে চলে আসছি কোথায়, এবারে চলে আসছি অ্যালয়। অ্যালয় একটা ভালো কোশ্চেন। আচ্ছা, এপির ক্ষেত্রে কোনো অ্যালয় কিন্তু আমরা সেরকম ভাবে পাইনি। অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে অ্যালয় হিসেবে আমরা পেয়েছিলাম ডুরালুমিন, আর এর ক্ষেত্রে তো বিভিন্ন পেলাম, এক্ষুনি পড়ে আসলাম, ব্রাশ, ব্রোঞ্জ, গান মেটাল, হয়েছে। তারপরে হচ্ছে তোমাদের জার্মান সিলভার, হয়েছে। আর কি না, তাদের করসপন্ডিং রিঅ্যাকশন গুলো, এক্সট্রাকশন প্রসেসে কি রিঅ্যাকশন গুলো, প্রসেসে রিঅ্যাকশন গুলো আমাদের দেখতে হবে। ওকে, আচ্ছা, এই এক্সট্রাকশন প্রসেসে চারটা প্রসেস কিন্তু আমাদের কমন। কি কি? ফার্স্ট হচ্ছে কনসেন্ট্রেশন, এটা তো কমন পয়েন্ট। তারপরে কি আসছে, তারপরে আমাদের আসে কনসেন্ট্রেশনের পরে কি আছে, রোস্টিং। তিন নাম্বার পয়েন্ট কি আছে, স্মেল্টিং, হলো। চার নাম্বার পয়েন্ট আসছে, চার নাম্বার পয়েন্ট আমাদের কি আছে, যার ক্ষেত্রে যেটা যেমন ধরনের নিলাম, আমি যদি সাপোজ ধরো এটা যদি আমি কপারের ক্ষেত্রে দেখি, তাহলে আমরা কি বলবো, এর ক্ষেত্রে আসছে সেলফ রিডাকশন, সেলফ রিডাকশন। আর নাম্বার 5 কি হচ্ছে, নাম্বার 5 আমাদের হয়ে যাচ্ছে ফিল্ট্রেশন বা রিফাইনিং বলতে পারি, রিফাইনিং। ওকে, রিফাইনিং এর আবার দুটো প্রসেস, একটা কি, একটা হচ্ছে রিফাইনিং এর প্রসেসটা হচ্ছে ইলেকট্রোলাইসিস, আর একটা হচ্ছে পুলিং, হয়েছে। এই তিনটা পয়েন্ট, এই তিনটা পয়েন্ট আর এই পয়েন্টটা, এই পয়েন্টগুলো কি, এই পয়েন্টগুলো কমন ফর ইচ এক্সট্রাকশন প্রসেস। যে কোনো ধরনের এক্সট্রাকশন প্রসেসের ক্ষেত্রে কি হচ্ছে, এই পয়েন্টগুলো কমন। চেঞ্জেসটা কোথায় হয়, চেঞ্জেসটা হয় এইখানটায়, এইখানটায় গিয়ে চেঞ্জেস আসে, ঠিক আছে। এবার কেমন ধরনের আমরা ওর নিচ্ছি তার ক্ষেত্রে তেমন ধরনের কিন্তু চেঞ্জেসটা হবে, কেমন ধরনের ওর নিচ্ছি তার ক্ষেত্রে কিন্তু তেমন ধরনের চেঞ্জেসটা আসবে, হলো। তাহলে আমরা কি দেখলাম, এই যে বিভিন্ন ধরনের ওর দেখলাম, তার এক্সট্রাকশন প্রসেসের ক্ষেত্রে দেখে নিলাম, এবং তাদের করসপন্ডিং অ্যালয়গুলো কিন্তু দেখলাম। ওকে, তাদের করসপন্ডিং অ্যালয়গুলো কিন্তু দেখে নিলাম, ঠিক আছে।
তাহলে আমরা মোটামুটি এই জিনিসগুলো দেখলাম। তো নেক্সট ক্লাসে আমরা অ্যালয় নিয়ে আলোচনা করব। আমাদের সিলেবাসে এই তিনটেই এক্সট্রাকশন ছিল, তিনটে মেটালেরই এক্সট্রাকশন ছিল, Fe, Cu আর হচ্ছে Al। ঠিক আছে, এই তিনটা এক্সট্রাকশন প্রসেস দেখব। সঙ্গে ফার্স্ট ক্লাসে মানে এটা একটা টপিক আমাদের কমপ্লিট হলো বা পোরশন একটা কমপ্লিট হলো। এইখান থেকে আসবে কি আমাদের মেনলি কিন্তু বারবার বলছি তোমাদের এক্সট্রাকশন যে প্রসেসটা আছে কেমন ধরনের আমি ওর নিচ্ছি তার উপরে বেস করে তেমন ধরনের এক্সট্রাকশন প্রসেস। ঠিক আছে, তাহলে আমি যদি কপারের ক্ষেত্রে ধরি, তাহলে আমি কপারের ক্ষেত্রে তার সালফাইড কন্টেনিং একটা ওর নিয়েছিলাম, তার জন্যই কিন্তু এসছে কি না সেলফ রিডাকশন প্রসেস। তো প্রত্যেকটা প্রসেসের ক্ষেত্রে কিন্তু একটা ফান্ডামেন্টাল রিঅ্যাকশন প্রসিজার আছে। ওই ফান্ডামেন্টাল রিঅ্যাকশন প্রসিজারটা আমরা যদি মনে রাখি তাহলে কিন্তু আর কোনো রিঅ্যাকশন মুখস্থ করার দরকার পড়বে না। আমরা কিন্তু ওই ফান্ডামেন্টাল প্রসিজার দিয়েই কিন্তু সমস্ত ধরনের রিঅ্যাকশন করে নিতে পারবো নিজেরা। কারণ রিঅ্যাকশন তোমাদের তো অবশ্যই আসবে, রিঅ্যাকশন মেকানিজম অবশ্যই আসবে, রিঅ্যাকশন অবশ্যই আসবে এক্সামে। তো ওই জন্যই কিন্তু রিঅ্যাকশন গুলো জেনে রাখা উচিত। ঠিক আছে, তো দেখবে এই টপিকটা। নেক্সট ক্লাসে আমরা মূলত আলোচনা করব অ্যালয় নিয়ে, অ্যালয় বা ধাতু সংকর। আজকে যেরকম ভাবে তোমাদের একটু হিন্টস দিয়ে রাখলাম যে অ্যালয়ের ক্ষেত্রে কিরকম কি হচ্ছে, কপারের কিছু অ্যালয় বা অ্যালুমিনিয়ামের কিছু অ্যালয়, এরকম তো বিভিন্ন ধরনের মেটাল আছে। বিভিন্ন ধরনের মেটালের ক্ষেত্রে তাহলে সেরকম ধরনের অ্যালয় ফর্মেশন হবে। এবারে অ্যালয় গুলার ভেতরে কোন মেটালের পার্সেন্টেজটা কিরকম সেটা দেখবো, এবং সঙ্গে সঙ্গে হচ্ছে তোমার তাদের ইউজেস গুলা, ওই ইউজ গুলাও আমরা দেখবো। ঠিক আছে, তো আজকের ক্লাস আপাতত এই পর্যন্তই। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো ক্লাসে। থ্যাংক ইউ।